আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। গোপালগঞ্জের যেই ২৫০ বেডের যেই হসপিটালটি রয়েছে এবং এই হসপিটালের যে লাশ কাটা ঘর রয়েছে, এই লাশ কাটা ঘরটি একটা সময় পূর্বে এই শ্মশানের ভেতরেই ছিল। ঘটনাটি কুরবানির ঈদের ২ থেকে ৩ দিন আগে ঘটে যাওয়া একটি ঘটনা। ওনাদের গ্রামের আশেপাশে মোটামুটি যেগুলো হাট বসতো, কুরবানির পশুর হাট বসতো, এর মধ্যে সবচেয়ে বড় হাট যেটি বসতো সেটি হচ্ছে গহরডাঙ্গা এলাকায়। ঘটনার দিন এই তামিম আহমেদের মেজ চাচা ছাগল কিনতে যায় হাটে। ছাগলের দাম বা ছাগলের উচ্চতা বা সাইজ এগুলো দেখে ওনার আসলে পছন্দ হচ্ছিল না, এই জন্য দীর্ঘ সময় উনি ওই হাটে ছিলেন। তো ছাগল কিনতে কিনতে কখন যে রাত 10টা থেকে 11টা বেজে গেছে ওনার সেটা খেয়ালই ছিল না। ওই সময় ওনার কাছে মোবাইল ফোনও ছিল না, আর ওনার হাতে ঘড়িও ছিল না, এই জন্য উনি বুঝতে পারছিলেন না যে অ্যাকচুয়ালি কয়টা বাজে। এদিকে ঈদের কয়েকদিন আগে গভীর রাত পর্যন্ত কুরবানির পশু কেনা বেচা হতো, যার কারণে 10টা-11টা আসলে 2005-6 সাল তো তেমন কোনো রাতই ছিল না ধরা চলে। আর তামিম আহমেদের কাকা উনি খুবই একজন সাহসী মানুষ ছিলেন। তো ছাগল কিনে উনি ফিরছিলেন, কারণ ওনার একটা পছন্দ ছাগল, একটা ছাগলকে ওনার পছন্দ হয়ে যায়, দামেও মিলে যায়, যার কারণে উনি ছাগল কিনে বাড়ি ফিরছিলেন। আর বাড়ি ফেরার পথে সেই শ্মশানের পাশ দিয়েই তাকে আসতে হবে। লোকমুখে শোনা যায় বা ওই সময় শোনা যেত এবং এখনো শোনা যায় যে অনেকেই এই শ্মশানের মধ্যে রাতের বেলা আসার সময় অনেক সময় ভয় পেয়েছেন। তো উনি তো সাহসী মানুষ ছিলেন, আর ওনার কাছে একটি ছাগল ছিল, ছাগলের দড়িটা ওনার হাতে ছিল। ছাগলটি আগে হেঁটে যাচ্ছিল এবং উনি পেছনে হাঁটছেন। ছাগলটি আসলে বেশ চঞ্চল ছিল, তাকে যে টেনে টেনে আনতে হবে বিষয়টা এমন নয়। ছাগলটি নিজেই আগে আগে হেঁটে যাচ্ছিল আর দড়ি ধরে উনি পেছনে ছিলেন। যাই হোক, যখন তিনি শ্মশানের কাছে আসেন, হঠাৎ ছাগলের আচরণে কিছু পরিবর্তন ঘটে। ছাগলটি এদিক ওদিক ছোটাছুটি করার চেষ্টা করে এবং ভয়ানকভাবে আর্তনাদ করতে শুরু করে। তামিম আহমেদের কাকা উনি চিন্তা করছিলেন যে কি ব্যাপার, সারা পথ এত সুন্দরভাবে চলে ফিরে আমার সাথে আসলো, আমার তেমন কোনো বেগ পেতে হলো না, আর এখন কেন এই ছাগলটি অস্বাভাবিক আচরণ করছে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, উনি যখন শ্মশানের কাছে এসেছিলেন তার আগেই কাছে একটি এই শ্মশানের আগে একটি ছোট বাজার রয়েছে। তো উনি যখন আসেন তখন দেখেন বাজারের সবকটা দোকান বন্ধ। উনি চিন্তা করেন কি ব্যাপার, কয়টা বাজে রাত যে সব দোকান বন্ধ করে চলে গেছে। আর ওনার হাতে যেহেতু ঘড়িও ছিল না, মোবাইলও ছিল না, আর তেমন কোনো লোকের সাথে ওনার দেখাও হচ্ছিল না, যার কারণে কিন্তু জানতে পারছিলেন না অ্যাকচুয়ালি রাত কটা বাজে। তো উনি ওইখান থেকে যখন ফেরেন তখন ওই শ্মশানের পথ ধরেন। আর ওই শ্মশানের কাছে যখন এসেছেন, ওই শ্মশানের ঢুকতে একটু দূরেই সেই পূর্বের লাশ কাটা ঘরটি রয়েছিল। ছাগলটি মূলত ওই লাশ কাটা ঘরের সামনে এসেই অস্বাভাবিক আচরণ শুরু করে এবং ভয়ানক আর্তনাদ করে ডাকাডাকি শুরু করে। তখন তামিম আহমেদের কাকা খুব ভালো করে খেয়াল করেন ওই লাশ কাটা ঘরের যে দরজা, ওই দরজার সামনে 3-4টি কুকুর দাঁড়িয়ে আছে। সবগুলো কুকুরের গায়ের রং কালো, কারণ ওই লাশ কাটা ঘরের দরজার সামনে ছোট্ট একটি লাইট ছিল, ওই লাইটের আলোতে সেটা স্পষ্টভাবেই দেখা যাচ্ছিল। তো উনি চিন্তা করেন যে এই ছাগলটি হয়তো বা এই কুকুরকে দেখেই চিৎকার চেঁচামেচি করছে বা ভয় পাচ্ছে, কারণ রাতের বেলা। তো উনি যেটি করেন, আশেপাশে ইট ছিল, ছাগলের দড়িটা কিন্তু উনি হাতেই ধরে রেখেছেন এবং ওই ইটগুলো ওই কুকুরগুলোর দিকে ছুঁড়ে মারেন এবং কুকুরগুলিকে ধাওয়া করেন যাতে এখান থেকে চলে যায়। তো ইটের আঘাত গায়ে লেগে এবং ওনার ধাওয়া খেয়ে কুকুরগুলো সত্যি ওখান থেকে চলেও যায়।
উনি চিন্তা করলেন, যাক আপদ বিদায় হয়েছে, এখন বাড়ির পথ ধরি ছাগল নিয়ে। উনি আরেকটা বিষয় খেয়াল করেন, যে ছাগলটি একটু আগে ওনার সামনে সামনে হেঁটে যাচ্ছিল, এখন সেই ছাগলটি মনে হয় আর হাঁটতে যাচ্ছে না বা সামনের দিকে যেতে চাচ্ছে না। উনি ছাগলের দড়ি টানতে টানতে এগোতে থাকেন। তার মানে এখন ছাগল পেছনে, উনি সামনে। কিন্তু কিছু সময় আগে ছাগল সামনে ছিল, মানে ছাগলটি খুব আনন্দ চিত্তেই হেঁটে যাচ্ছিল আর উনি পেছনে ছিল। এখন হয়ে গেছে তার উল্টোটি। উনি যখন লাশ কাটা ঘরটি পার হয়ে আরো সামনে এগিয়ে গিয়েছেন, তখন হঠাৎ উনি দেখতে পান ওনার ছাগলটি, যে ছাগলটি এতক্ষণ হাঁটতে চাচ্ছিল না, সেই ছাগলটি দৌড়ে ওনার হাত থেকে ছুটে গিয়ে মানে সামনের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে এবং আবারও সে ভয়ানক আর্তনাদ শুরু করেছে। কিন্তু ছাগলের দড়িটি উনি শক্ত করে ধরে রেখেছিলেন, ছাগলটি পালাতে পারছিল না। কিন্তু উনিও বুঝতে পারছিলেন না যে ছাগলটি হঠাৎ আবার চিৎকার চেঁচামেচি কেন করছে, কারণ কুকুর দেখে ভয় পেয়েছিল, কুকুর তো তাড়িয়ে দিয়েছি। কিন্তু এখন এখন সে কেন এমন করছে? তখন হঠাৎ একটা গোঙানির মতো আওয়াজ তিনি শুনতে পান। ওনার নাম ছিল কামাল। তো উনি একটি আওয়াজ শুনতে পান এবং স্পষ্টভাবেই বুঝতে পারেন এই আওয়াজটি আসছে লাশ কাটা ঘরের মধ্য থেকে, মানে ভেতর থেকে। এটা গোঙানির আওয়াজ, এবং সেই গোঙানির আওয়াজটা আস্তে আস্তে তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একটা সময় ভেতর থেকে আওয়াজ আসে যে, কামাল, আমার খুব কষ্ট হচ্ছে, আমার হাত পা সব কেটে ফেলছে, আমার চোখ উপড়ে ফেলছে, আমাকে এখান থেকে নিয়ে যা, আমি থাকতে পারছি না। আইম আহমেদের চাচা কামাল, উনি স্পষ্টভাবে অনুধাবন করেন যে কণ্ঠস্বরটি উনি শুনতে পাচ্ছেন তারই ছোট ভাই, আপন ছোট ভাই হাসানের। মানে কিন্তু হাসান কেন লাশ কাটা ঘরের মধ্যে যাবে? তিনি বুঝতে পারেন তিনি ভয়ানক একটা বিপদে পড়তে যাচ্ছেন। তিনি যে দোয়া পড়তে জানতেন, আয়াতুল কুরসি জানতেন, সেগুলো পড়ে শরীরে ফু নেন এবং ভয় কাটানোর জন্য জোরে জোরে দোয়া পড়তে থাকেন। ওদিকে ছাগলটি সামনে ছুটে যাওয়ার চেষ্টা করছিল, উনিও ছাগলের সাথে দৌড়াতে থাকেন সামনের দিকে। তার মানে দ্রুত এই জায়গাটি পার হওয়ার উনি চেষ্টা করছিলেন আর দোয়া পড়ছেন। হঠাৎ ওনার রাস্তার পাশে থাকা একটা ঝোপ ছিল, ঝোপ আসলে অনেকগুলো ছিল, এর মধ্যে একটা বড় টাইপের ঝোপ ছিল। ওই ঝোপটা হঠাৎ প্রচন্ড জোরে নড়ে ওঠে। উনি খেয়াল করেন ওই ঝোপের মধ্য থেকে লম্বা করে মোটা মতো একটা মানুষের অবয়ব বের হয়ে আসছে। চাঁদের আলোতে তিনি স্পষ্টভাবে দেখতে পান ওই মানুষটার হাতে কি যেন, মানে দুই হাতের উপরে কিছু জিনিস নিয়ে এগিয়ে আসছে। মানুষটি আস্তে আস্তে তার কাছে আসছে। ওদিকে ছাগলটিও কিন্তু এই ভয়ানক অবয়ব দেখে প্রচন্ড ভয় পেয়েছে এবং সে ছোটাছুটি করার চেষ্টা করছে, কিন্তু উনি কিন্তু ছাগলের রশি কিন্তু ছাড়েন নাই, হাতে ধরে রেখেছেন। এই কামাল চাচা উনি খেয়াল করলেন যে ওই অবয়বটি তার যত কাছে আসছে ততই স্পষ্টভাবে তিনি তাকে দেখতে পাচ্ছেন চাঁদের আলোতে, এবং তিনি যা দেখতে পান এটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান ওই উঁচু মোটা আকৃতির ওই মানুষটির পেট কাটা এবং তার দুই হাতের উপরে তার নিজের যে নাড়ি ভুঁড়িগুলো আছে সেগুলো দুই হাতে ধরে রেখেছে। এবং এটাই কিন্তু শেষ নয়, তিনি আরো খেয়াল করেন যে এই অবয়বের চোখ দুটি নেই, মানে চোখ দুটিতে গভীর গর্ত হয়ে আছে, আর মাথার খুলি এটি খোলা। মানে আমরা যখন কোনো একটা কৌটার ঢাকনা খুলি এবং ঢাকনা খুলে কিছুটা মানে উঁচু করে রাখি, মনে হচ্ছে মাথার খুলিটা খুলে উঁচু হয়ে আছে। এবং ওই মানুষটিও তার কাছাকাছি এসে গোঙানির মতো আওয়াজ করতে থাকেন। কামাল চাচা এটা দেখে প্রচন্ড ভয় পান। তিনি দোয়া আরো উচ্চ স্বরে পড়তে থাকেন এবং ছাগলটি তো ছোটাছুটি করার এদিক ওদিক ছোটাছুটির চেষ্টা করছিল। তখন তিনি ওনার বাড়ির দিকে
আবারও দৌড় দেন এবং ছাগলটিকে তিনি তার সাথে টেনে নিয়ে যাচ্ছিলেন, মানে ছাগলটিকে তিনি ছাড়ছিলেন না। যাই হোক, উনি যখন বাড়ির কাছাকাছি চলে গেছেন তখন বাড়ির কাছে যে বাঁশঝাড় রয়েছে, আগেই বলেছি যে গ্রামের চারদিকে বাগান রয়েছে, এই বাগানের মধ্যে বাঁশ বাগানগুলো খুব বেশি আর কি। ওনার বাড়ির কাছাকাছি যে বাঁশ বাগানটি রয়েছে সেখানে যখন এসেছেন, মানে বাড়ির কাছাকাছি এসেছেন, তখন উনি দেখতে পান যে এই বাঁশ বাগানের নিচে সাদা শাড়ি পরা 10-12 ফুট লম্বা একজন মহিলা ঘোমটা পরা দাঁড়িয়ে আছে এবং তার মাথাটি চ্যাপ্টা এবং কুলার মতো, মানে কুলা যেমন চ্যাপ্টা বড়, ঠিক ওই মহিলাটির মাথাটিও বড় এবং কুলার মতো চ্যাপ্টা। তিনি যে কতটুকু ভয় পেয়েছেন এটা তো আসলে বলার অপেক্ষা রাখে না, কিন্তু উনি কিন্তু ওনার দোয়া পড়া থামান নাই। উনি উচ্চ স্বরে দোয়া পড়তে পড়তে উনি ওই মহিলাকে টপকিয়ে মানে পাশ দিয়ে চলে যান। তিনি বুঝতে পারছিলেন যে কোনো এক কারণে, সেটা উনি যেহেতু দোয়া পড়ছিলেন আর ওনার হাতে যেহেতু ওনার কোরবানির জন্য কেনা একটি ছাগল ছিল, হয়তোবা এই ওসিলায় বা এই দুইটার ওসিলায় আল্লাহ তাআলা বারবার তাকে বাঁচিয়ে দিচ্ছিলেন। কারণ কথিত আছে যদি কেউ নিজের পশুর, ধরেন যে কেউ গরু বা ছাগল, এটির দড়ি যদি কেউ ধরে থাকে তাহলে কোনো অশরীরী প্রেতাত্মা বা কোনো পিশাচ সহজে তার ক্ষতি করতে পারে না। এরকম বেশ কিছু গল্পে আমি তার প্রমাণও পেয়েছি। হতে পারে এমনই সেটা কিছু, আবার নাও হতে পারে, নিশ্চিতভাবে বলা মুশকিল। তো উনি দৌড়ে বাড়ির দিকে চলে যেতে থাকেন। এর বাড়ি যেহেতু খুব কাছেই ছিল, উনি বাড়ির বারান্দায় গিয়ে চিৎকার করে বেহুশ হয়ে পড়ে যান। বাড়ির লোকজন তাদের চিৎকার শুনে বের হয়ে আসে। তখন ঘড়িতে কাটায় কাটায় রাত প্রায় 3টা বাজে, অথচ উনি কিন্তু বুঝতেই পারছিলেন না রাত কটা বাজে, কারণ হাতে ঘড়ি ছিল না, মোবাইলও ছিল না। আর ওনার বাড়ির লোকজন দেখে ওই ছাগলটি খুব হাঁপাচ্ছে, সেও খুব ভয় পেয়েছে এবং হাঁপাচ্ছে, আর উনি তো অজ্ঞান হয়ে পড়ে আছে। ছাগলটিকে একটি খুঁটির সাথে বেঁধে তাড়াতাড়ি ওনাকে জ্ঞান ফেরানোর জন্য চেষ্টা করা হয়। উনি জ্ঞান ফেরার পরে সব বিষয় খুলে বলেন। তবে উনি খুব বেশি অসুস্থ হননি, ভয় পেয়েছিলেন অনেক, কিন্তু ওনার জ্বর টর বা অসুস্থ হননি। কিছুটা মানসিক ভাবে ওনার অস্থিরতা সৃষ্টি হয়েছিল। আসসালামু আলাইকুম, আমার নাম জামাল। 3 বছর ধরে এই ঢাকা শহরে অ্যাম্বুলেন্সের স্টিয়ারিং ধরে আছি। এই 3 বছরে কম দেখিনি মানুষের কান্না, হাহাকার, শেষ নিঃশ্বাস, এসব আমার নিত্যদিনের সঙ্গী। কত লাশ কাঁধে নিয়েছি, কত মুমূর্ষ রোগীকে হাসপাতালের গেটে পৌঁছে দিয়েছি, তার ইয়ত্তা নেই। রাত বেরাতে শহরের ফাঁকা রাস্তা কিংবা গ্রামের আঁকাবাঁকা পথে চলতে গিয়ে ছোটখাটো ভুতুড়ে ঘটনার মুখোমুখি হয়েছে বটে। কখনো মনে হয়েছে ফাঁকা রাস্তায় কেউ যেন গাড়ির সাথে দৌড়াচ্ছে, কখনো আবার গাড়ির ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনেছি, কিন্তু ওগুলোকে হয়তো রাতের ক্লান্তি বা মনের ভুল বলে উড়িয়ে দিয়েছি। তবে 2003 সালের সেই রাতটা ছিল ভিন্ন। সেই রাতে আমার সাথে যা ঘটেছিল তা আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর অভিজ্ঞতা। সেই রাতের কথা মনে পড়লে আজও আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। সেদিন ছিল অক্টোবরের মাঝামাঝি এক সন্ধ্যা। শরীরে কাঁপুনি দিয়ে জ্বর এসেছিল। 2 দিন ধরে কাজে যায়নি। মালিককে বলে কয়ে ছুটি নিয়েছিলাম। অ্যাম্বুলেন্স ড্রাইভারের জীবনে ছুটি পাওয়াটা অনেকটা বিলাসিতার মতো। কখন কোন জরুরি ডাক চলে আসে তার কোনো ঠিক নেই। শরীরটা এতটাই দুর্বল ছিল যে বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। সন্ধ্যা 7টা কি 7:30টার দিকে আমার ভাঙা নোকিয়া ফোনটা বেজে উঠল। স্ক্রিনে মালিকের নম্বর ভাসতেই বুঝলাম ছুটি আর কপালে নেই। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরলাম। ওপাশ থেকে মালিকের কর্কশ গলা ভেসে এলো, জামাল কই তুই? একটা কাজ আছে, ঢাকা মেডিকেলে চলে আয়, একটা লাশ কিশোরগঞ্জে নিয়ে যেতে হবে। আমি দুর্বল গলায় বললাম, ওস্তাদ শরীরটা যে ভালো না, জ্বর। আমার কথা শেষ হওয়ার আগেই তিনি ধমকে উঠলেন, আরে রাখ তোর জ্বর, ইমার্জেন্সি না, আস্তে ধীরে গেলেই হবে। মেয়ে মানুষের লাশ বেশিক্ষণ রাখা যাবে না, পরিবারের লোকজন খুব অনুরোধ করছে, যা দেরি করিস না। মালিকের কথা অমান্য করার সাহস আমার ছিল না। পেটের দায় বড় দায়। অসুস্থ শরীর নিয়েই বিছানা ছেড়ে উঠলাম। একটা পুরনো জ্যাকেট গায়ে চড়িয়ে অ্যাম্বুলেন্সের চাবিটা হাতে নিলাম। গ্যারেজ থেকে অ্যাম্বুলেন্সটা বের করে যখন রাস্তায় নামলাম তখন চারপাশটা কেমন যেন অদ্ভুত লাগছিল।
জ্বরের ঘোরে হয়তোবা ঢাকার চিরচেনা কোলাহল, গাড়ির হর্ন, মানুষের চেঁচামেচি সবকিছু কেমন যেন ভৌতিক আর অচেনা মনে হচ্ছিল। শরীরটা বারবার জানান দিচ্ছিল যে আমার বিশ্রাম দরকার, কিন্তু উপায় ছিল না। ঢাকা মেডিকেল কলেজের মর্গের সামনে অ্যাম্বুলেন্স পার্ক করতে করতে প্রায় 8টা বেজে গেল। রাস্তাঘাটের জ্যাম ঠেলে আসতে বেশ সময় লেগেছে। গাড়ি থেকে নামতেই নাকে এসে লাগলো মর্গের সেই পরিচিত গন্ধটা, ডেটল, ফিনাইল আর পচনের এক মিশ্র গন্ধ। এই গন্ধে আমি অভ্যস্ত, কিন্তু সেদিন কেন যেন গা গলিয়ে উঠছিল। মর্গের সামনে কয়েকজন লোক জড়ো হয়েছিল। তাদের মধ্যে থেকে জিন্সের প্যান্ট আর শার্ট পরা একটা যুবক আমার দিকে এগিয়ে এলো। বয়স 22-23 বেশি হবে না। চোখ দুটো ফোলা, দেখেই বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে কাঁদছে। ছেলেটি আমার কাছে এসে বলল, আপনি কি অ্যাম্বুলেন্সের ড্রাইভার? আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম। ছেলেটি জানালো লাশটি তার বোনের, নাম শান্তা। সমস্ত কাগজপত্র তৈরি করতে আরো ঘন্টাখানেক লাগবে। সে আমাকে অপেক্ষা করতে বলল। আমি আর কি করব, কাছাকাছি একটা চায়ের দোকানে গিয়ে বসলাম। 1 কাপ গরম চা আর একটা সস্তা সিগারেট ধরিয়ে অপেক্ষার প্রহর গুনতে লাগলাম। চায়ের ধোয়ার সাথে সিগারেটের ধোয়া মিশে গিয়ে এক অদ্ভুত নকশা তৈরি করছিল। আমি ভাবছিলাম মেয়েটার কথা। কি হয়েছিল মেয়েটার? এত অল্প বয়সে কেন চলে যেতে হলো? এসব ভাবতে ভাবতেই সময় কেটে যাচ্ছিল। ঘন্টাখানেক পর ছেলেটা আমাকে ডাকতে এলো, জানালো সব কাগজপত্র প্রস্তুত। আমি চায়ের দাম মিটিয়ে ওর সাথে মর্গের ভেতরে গেলাম। ভেতরে ঢোকার পর আমার অসুস্থ শরীরটা যেন আরো কাহিল হয়ে পড়ল। একজন ওয়ার্ড বয় একটা স্ট্রেচারে করে সাদা কাপড়ে মোড়ানো লাশটা নিয়ে এলো। আমি ছেলেটার সাথে মিলে লাশটা অ্যাম্বুলেন্সে তোলার জন্য ধরলাম। আর ঠিক তখনই আমার প্রথম ধাক্কাটা লাগলো। লাশটা স্পর্শ করার সাথে সাথেই আমি চমকে উঠলাম। মৃত মানুষের শরীর যেমন বরফের মতো ঠান্ডা থাকে, এই শরীরটা তেমন ছিল না, বরং কেমন যেন একটা স্বাভাবিক উষ্ণতা ছিল, যেন একজন জীবিত মানুষ ঘুমিয়ে আছে। আমার জ্বরগ্রস্ত মস্তিষ্কে ব্যাপারটা খটকা তৈরি করলো। আমি অবাক হয়ে ছেলেটার দিকে তাকালাম। সে হয়তো আমার চোখের ভাষা বুঝতে পারেনি, কিংবা বোনের শোকে এতটাই মুহ্যমান ছিল যে অন্য কিছু খেয়াল করার মতো অবস্থায় ছিল না। আমি নিজেকে সামলে নিলাম। ভাবলাম হয়তো পোস্টমর্টেমের কারণে বা অন্য কোনো রসায়নিকের কারণে শরীরটা এমন গরম লাগছে। তাছাড়া মৃত্যুর অনেকক্ষণ পরেও নাকি শরীরে সামান্য উষ্ণতা থাকতে পারে। এসব ভেবে মনকে প্রবোধ দিলাম। লাশটা সাবধানে অ্যাম্বুলেন্সের পেছনের অংশে স্ট্রেচারে শুয়ে দিলাম। লাশটা রাখার সময় অসাবধানতাবশত মাথার কাছের কাপড়ের অংশটা কিছুটা সরে গিয়েছিল। আমি এক পলকের জন্য মেয়েটার মুখটা দেখতে পেলাম। ফর্সা, মায়াবী একটা মুখ, কিন্তু জ্বরের কারণে হোক বা অন্য কোনো কারণে মুখটা কেমন যেন ফ্যাকাশে আর অস্বাভাবিক লাগছিল। আমি তাড়াতাড়ি কাপড়টা আবার ঠিক করে ঢেকে দিলাম। ছেলেটা, যার নাম পরে জেনেছিলাম রনি, সে আমাকে জানালো যে সে আর তার চাচা একটা প্রাইভেট কারে করে আমাদের অ্যাম্বুলেন্সের পেছন পেছন আসবে। আমি মাথা নাড়লাম। আমার সাথে আর কেউ ছিল না, কোনো সহকারীও ছিল না। এই দীর্ঘ রাস্তা আমাকে একাই যেতে হবে। রনি আমাকে কিছু টাকা অগ্রিম দিল। আমি টাকাটা পকেটে রেখে ড্রাইভিং সিটে এসে বসলাম। ইঞ্জিন চালু করার আগে একবার আয়নায় পেছনের দিকে তাকালাম। সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহটা শুয়ে আছে। আমার মনে আবার সেই খটকাটা ফিরে এলো। শরীরটা কেন এত গরম ছিল? এটা কি শুধুই আমার মনের ভুল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? হাজারটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু উত্তর জানা ছিল না। আমি কপালে হাত দিয়ে দেখলাম জ্বরটা মনে হয় আরো বেড়েছে। কপালে জমে থাকা ঘাম মুছে বিসমিল্লাহ বলে আমি স্টিয়ারিংয়ে হাত রাখলাম। অ্যাম্বুলেন্সের চাকা ঘুরতে শুরু করলো কিশোরগঞ্জের পথে, এক ভয়ঙ্কর আর অমীমাংসিত রাতের দিকে। আমি তখনও জানতাম না এই যাত্রা আমার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হতে চলেছে। অ্যাম্বুলেন্সটা ঢাকার রাস্তা ছেড়ে হাইওয়েতে উঠল। রাতের হাইওয়ে দিনের থেকে অনেকটাই আলাদা। চারপাশটা অন্ধকার, শুধু গাড়ির হেডলাইটের আলো আর রাস্তার ধারের নিয়ন সাইনবোর্ডগুলোই যা একটু সঙ্গ দেয়। আমার শরীরটা তখনও কাঁপছিল। জ্বরের প্রকোপটা বাড়ছে নাকি অজানা কোনো ভয়ে, তা ঠিক বুঝতে পারছিলাম না। আমি রেডিওটা চালিয়ে দিলাম, যদি গানের শব্দে মনের ভয়ে কিছুটা কাটে, কিন্তু কোনো কিছুতেই যেন স্বস্তি পাচ্ছিলাম না। বারবার আমার আয়নায় চোখ চলে যাচ্ছিল পেছনের দিকে, যেখানে সাদা কাপড়ে মোড়ানো শান্তার লাশটা রাখা ছিল। গাড়ি চালাতে চালাতে আমি ভাবছিলাম সে অদ্ভুত উষ্ণতার কথা। 3 বছরের ক্যারিয়ারে আমি শত শত লাশ বহন করেছি, কিন্তু এমন অভিজ্ঞতা আমার কখনো হয়নি। মৃতদেহ মানেই তো হিমশীতল একটা বস্তু, কিন্তু শান্তার শরীরটা ছিল ব্যতিক্রম। আমি মনকে বোঝানোর চেষ্টা করছিলাম এটা আমার জ্বরের প্রভাব। জ্বরের ঘোরে মানুষ কত কি তো দেখে, কত কি তো অনুভব করে। হয়তো এটাও তেমনই কিছু। গাড়ি তখন মাঝারি গতিতে চলছিল। যেহেতু কোনো ইমার্জেন্সি ছিল না, তাই আমি তাড়াহুড়ো করছিলাম না। আনুমানিক 15-20 মিনিট পার হয়েছে। আমি এক মনে ড্রাইভ করছিলাম, বাইরের অন্ধকার চোখ রেখে
হঠাৎ করে আমার মনে হলো গাড়ির ভেতরে কেউ একজন আছে। একটা শীতল স্রোত আমার সিট দ্বারা বেয়ে নেমে গেল। আমি চমকে উঠে পাশের সিটের দিকে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। আমার পাশের ড্রাইভিং সিটে বসে আছে একটা মেয়ে, পরনে সেই সাদা কাফনের কাপড়। এলোমেলো চুলগুলো মুখের উপর এসে পড়েছে, যার কারণে চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু গায়ের ফ্যাকাশে রং আর অবয়বটা চিনতে আমার এক মুহূর্ত দেরি হলো না। এটা শান্তা, সেই মেয়ে যাকে কিছুক্ষণ আগে আমি মৃত অবস্থায় অ্যাম্বুলেন্সে তুলেছি। সে স্থির হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। তার মধ্যে কোনো নড়াচড়া নেই, কোনো শব্দ নেই, যেন একটা পাথরের মূর্তি। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। আমার হাত পা ভয়ে অবশ হয়ে আসছিল, মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি কি স্বপ্ন দেখছি? জ্বরের ঘরে কি আমি ভুল দেখছি? আমি চোখ বন্ধ করে আবার খুললাম। না, কোনো ভুল নয়। সে এখনো বসে আছে, একই রকম স্থির, একই রকম ভয়ঙ্কর। আমার মনে হলো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করার ক্ষমতা আমার ছিল না। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। আমার পা শক্তি দিয়ে ব্রেকের ওপর চেপে বসলো। প্রচন্ড গতিতে ব্রেক কষার কারণে বিকট একটা শব্দ হলো। গাড়িটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আমি স্টিয়ারিং এর সাথে সজোরে ধাক্কা খেলাম। কপালে তীব্র একটা ব্যথা অনুভব করলাম। গরম চটচটে কিছু একটা আমার কপাল বেয়ে গড়িয়ে পড়ছিল। আমি হাত দিয়ে দেখলাম রক্ত। কিন্তু সেই মুহূর্তে আমার শারীরিক যন্ত্রণার চেয়েও মানসিক ভয়টা ছিল সহস্রগুণ বেশি। আমি পাগলের মতো আবার পাশের সিটের দিকে তাকালাম। সেখানে কেউ নেই, সিটটা একদম ফাঁকা। হঠাৎ করে পেছনের দিক থেকে প্রচন্ড একটা ধাক্কা খেলাম। একটা প্রাইভেট কার আমার অ্যাম্বুলেন্সের পেছনে সজোরে আঘাত করেছে। আমি গাড়ি থামানোর সাথে সাথেই পেছনের গাড়িটা নিয়ন্ত্রণ রাখতে পারেনি। প্রাইভেট কারের ড্রাইভার রাগে গালিগালাজ করতে করতে বেরিয়ে এলো। আমার মাথা থেকে তখনও রক্ত ঝরছে। এর মধ্যেই কাছেই টহলরত পুলিশের গাড়ি থেকে দুজন পুলিশ ছুটে এলো। প্রাইভেট কারের ড্রাইভার চিৎকার করে বলছিল, ওই মিয়া, চোখে দেখেন না হাইওয়ের মাঝখানে এইভাবে কেউ ব্রেক করে? মরার শখ হয়েছে নাকি? পুলিশ এসে আমাকে জেরা শুরু করলো, কি হয়েছে, হঠাৎ করে এভাবে গাড়ি থামালেন কেন? অ্যাক্সিডেন্ট করার ধান্দা। আমি কি বলবো কিছু বুঝে উঠতে পারছিলাম না। আমি যদি সত্যিটা বলি যে আমার পাশে একটা মৃত মেয়ে বসেছিল, তাহলে ওরা আমাকে পাগল ভাববে, হয়তো মারধর করে থানায় নিয়ে যাবে। পরিস্থিতি থেকে বাঁচার জন্য আমাকে মিথ্যা বলতেই হতো। আমার মাথা ঘুরছিল, কপাল বেয়ে পড়া রক্ত চোখ ঝাপসা হয়ে আসছিল। আমি হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বললাম, স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি একটা লাশ নিয়ে যাচ্ছিলাম, শরীরটা ভালো না, খুব জ্বর। হঠাৎ করে মাথাটা ঘুরে গিয়েছিল, তাই নিয়ন্ত্রণ রাখতে পারিনি। মাফ করে দিন স্যার। আমার কপালে রক্ত আর অ্যাম্বুলেন্সের গায়ে লেখা লাশবাহী শব্দটা দেখে হয়তো তাদের দয়া হলো। প্রাইভেট কারের ড্রাইভারও কিছুটা শান্ত হলো। পুলিশ আমাকে ধমক দিয়ে বলল, শরীর খারাপ থাকলে গাড়ি নিয়ে বের হয়েছেন কেন? নিজের জীবন তো ঝুঁকিতে ফেলেছেনই, অন্যদেরও ফেলছেন। সামনে থেকে সাবধান, আর যদি এমন দেখি তাহলে কিন্তু আর ছাড়াছাড়ি হবে না। আমি মাথা নেড়ে তাদের কথায় সায় দিলাম। প্রাইভেট কারের ড্রাইভারও আর বেশি কিছু বলল না, নিজের গাড়ির ক্ষয়ক্ষতি দেখতে চলে গেল। ততক্ষণে রনি আর তার চাচার গাড়িও আমাদের পেছনে এসে থেমেছে। তারা দৌড়ে আমার কাছে এলো। রনি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, জামাল ভাই, কি হয়েছে? আপনার মাথা দিয়ে তো রক্ত পড়ছে, গাড়ি থামালেন কেন? আমি তাদের দিকে তাকালাম। আমার খুব ইচ্ছে করছিল সব সত্যি কথা বলে দেই, কিন্তু বলতে পারলাম না। ভয়, লজ্জা আর অবিশ্বাস্য এক অভিজ্ঞতার ভারে আমার জবান বন্ধ হয়ে গিয়েছিল। আমি শুধু বললাম, কিছু না ভাই, শরীরটা ভালো লাগছিল না, তাই মাথাটা ঘুরে গিয়েছিল, তেমন কিছু হয়নি। তারা আমাকে প্রাথমিক চিকিৎসা দিতে চাইলো, কিন্তু আমি মানা করলাম। একটা রুমাল দিয়ে কপালের ক্ষতটা চেপে ধরলাম। পুলিশ আর প্রাইভেট কারের ড্রাইভার চলে যাওয়ার পর রনি আমাকে বলল, সাবধানে চালাতে। আমি তাদের আশ্বস্ত করলাম, কিন্তু আমার ভেতরটা ভয়ে কুঁকড়ে গিয়েছিল। আমি আর এক মুহূর্তের জন্য ওই অ্যাম্বুলেন্সে উঠতে চাইছিলাম না। আমার মনে হচ্ছিল ওই ফাঁকা সিটটাতে এখনো কেউ বসে আছে, অদৃশ্য কেউ, কিন্তু আমাকে যেতেই হবে। এই দায়িত্ব আমি এড়াতে পারি না। আমি ভয়ে ভয়ে আবার ড্রাইভিং সিটে গিয়ে বসলাম। আমার হাত পা তখনও ঠক ঠক করে কাঁপছিল। আমি আয়নায় পেছনের দিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না। চোখ বন্ধ করে আল্লাহর নাম নিলাম, মনে মনে দোয়া পড়তে শুরু করলাম। তারপর কাঁপা কাঁপা হাতে আবার স্টার্ট দিলাম। অ্যাম্বুলেন্স আবার চলতে শুরু করলো, কিন্তু আমার প্রতিটি স্নায়ু, প্রতিটি কোষ জানান দিচ্ছিল, এই রাত এখনো শেষ হয়নি। আসল ভয়ঙ্কর অভিজ্ঞতার হয়তো কেবল শুরু হলো। আমার চোখ বারবার পাশের খালি সিটটার দিকে চলে যাচ্ছিল। এই বুঝি সেই ভয়ঙ্কর অবয়বটা আবার ফিরে আসে। মাথা ফেটে যাওয়ার যন্ত্রণাটা ধীরে ধীরে বাড়ছিল। কপালে চেপে ধরে রাখা রুমালটা ভিজে জবজবে হয়ে গেছে, কিন্তু শারীরিক যন্ত্রণাকে ছাপিয়ে উঠছিল আমার মানসিক আতঙ্ক। আমি স্টিয়ারিং ধরে বসেছিলাম ঠিকই,
কিন্তু আমার সমস্ত মনোযোগ পড়েছিল গাড়ির ভেতরে। আমার চোখ দুটো বারবার পাশের খালি সিটটা আর রিয়ার ভিউ মিররের দিকে চলে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি আবার সেই ছায়ামূর্তিটাকে দেখতে পাবো। প্রথমবার ওই অবয়বটা দেখার পর আমি নিজেকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওটা হয়তো আমার মনের ভুল ছিল। জ্বরের ঘরে আমি হয়তো এমন কিছু দেখেছি যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমার মন কিছুতেই মানতে চাইছিল না। কারণ যা আমি দেখেছিলাম তা এতটাই জীবন্ত আর স্পষ্ট ছিল যে তাকে মনের ভুল বলে উড়িয়ে দেওয়া সম্ভব ছিল না। আমার কলিজা শুকিয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন কোনো এক অজানা বিপদের দিকে আমি ক্রমশ এগিয়ে যাচ্ছি। রাস্তার দুপাশের অন্ধকার যেন আরো ঘনীভূত হচ্ছিল। গাড়ির হেডলাইটের আলো যতটুকু রাস্তাকে আলোকিত করছিল, তার বাইরে যেন জমাট বাঁধা অন্ধকারের রাজত্ব। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়ছিলাম আর আল্লাহকে ডাকছিলাম, এই বিপদ থেকে তিনি ছাড়া আর কেউ আমাকে উদ্ধার করতে পারবে না। গাড়ি চলছিল নিজের গতিতে। প্রায় 10 মিনিট পার হয়ে গেছে। আমি কিছুটা ধাতস্থ হওয়ার চেষ্টা করছিলাম। ভাবছিলাম আর হয়তো তেমন কিছু ঘটবে না, হয়তো সত্যিই ওটা আমার বিভ্রম ছিল। ঠিক সেই মুহূর্তে আমি শব্দটা শুনলাম, ঠক ঠক ঠক। 3টা স্পষ্ট টোকার শব্দ। শব্দটা আসছিল অ্যাম্বুলেন্সের পেছন থেকে, ঠিক যেখানটায় শান্তার লাশটা রাখা আছে। শব্দটা এমন যেন কেউ ভেতর থেকে দরজায় বা দেয়ালে টোকা দিয়ে আমাকে কিছু বোঝাতে চাইছে, নিজের উপস্থিতি জানান দিচ্ছে। প্রথমবার শব্দটা শুনে আমি চমকে উঠলাম। ভাবলাম হয়তো রাস্তার ঝাঁকুনিতে ভেতরের কোনো জিনিস নড়ে উঠেছে, বা বাইরের কোনো গাছের ডাল হয়তো গাড়ির গায়ে লেগেছে। আমি মনকে আবার প্রবোধ দিলাম, নিজেকে বললাম ভয় পেলে চলবে না, এসব কিছু না। কিন্তু আমার হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছিল। আমি কান খাড়া করে রাখলাম। কয়েক মিনিট নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। আমি ভাবলাম যাক, তাহলে সত্যি ওটা কিছু ছিল না। কিন্তু আমার হৃৎপিণ্ডটা জোরে জোরে লাফাচ্ছিল। আমি কান খাড়া করে রাখলাম। কয়েক মিনিট নিস্তব্ধতা, কোনো শব্দ নেই। আমি ভাবলাম যাক, তাহলে সত্যি ওটা কিছু ছিল না। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করলাম, কিন্তু আমার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। একটু পরেই আবার সেই শব্দটা ভেসে এলো, ঠক ঠক ঠক। এবার শব্দটা আগের বারের চেয়ে অনেক বেশি জোরালো এবং স্পষ্ট। এবার আর কোনোভাবেই একে মনের ভুল বা অন্য কিছু বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। এটা কোনো স্বাভাবিক শব্দ নয়। গাড়ির ভেতরে মৃতদেহ ছাড়া আর কিছুই নেই। তাহলে কে টোকা দিচ্ছে? আমার সারা শরীর দিয়ে যেন ভয়ের একটা শীতল স্রোত বয়ে গেল। আমি বুঝতে পারছিলাম আমি একা নই। এই গাড়িতে আমার সাথে আরো কেউ আছে, এমন কেউ যাকে চোখে দেখা যায় না, কিন্তু তার উপস্থিতি অনুভব করা যায়। আমার গলা শুকিয়ে আসছিল। আমি পানি খাওয়ার জন্য বোতলের দিকে হাত বাড়াতে গিয়েও পারলাম না। আমার হাত দুটো কাঁপছিল। আমি ভয়ে ভয়ে রিয়ার ভিউ মিররের দিকে তাকালাম, কিন্তু পেছনের অংশটা অন্ধকার থাকায় কিছু স্পষ্ট বোঝা যাচ্ছিল না। কয়েক মুহূর্ত পর তৃতীয়বারের মতো শব্দটা এলো, কিন্তু এবার শব্দটা টোকার মতো ছিল না। মনে হলো কোনো ভারী বস্তু দিয়ে কেউ সজোরে অ্যাম্বুলেন্সের ভেতরের দেয়ালে আঘাত করছে, ধাম ধাম। এবার আমার আর বুঝতে বাকি রইল না যে যা ঘটছে তা আমার মনের ভুল নয়, বরং কঠিন বাস্তবতা। আমার শরীর ভয়ে জমে গিয়েছিল। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। গাড়ি থামিয়ে দেব নাকি না দেখে সোজা চালাতে থাকবো? যদি গাড়ি থামাই তারপর কি হবে? এই অজানা ভয় আমাকে গ্রাস করে ফেলেছিল। আমার মনে হলো আমাকে একবার দেখতেই হবে। ভেতরে কি হচ্ছে তা না জানা পর্যন্ত আমি শান্তি পাবো না। ড্রাইভারের কেবিন আর পেছনের লাশ রাখার অংশের মাঝে একটা ছোট কাচের জানালা বা ক্যাবিনেট ছিল। সাধারণত ওটা পর্দা দিয়ে ঢাকা থাকে, কিন্তু আমি পর্দাটা আগে সরিয়ে রেখেছিলাম। আমি কাঁপা কাঁপা হাতে স্টিয়ারিং ধরে এক মুহূর্তের জন্য সাহস সঞ্চয় করে সেই ছোট জানালা দিয়ে ভেতরের দিকে তাকালাম। আর যা দেখলাম তাতে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইলো। আমি দেখলাম শান্তার লাশটা আর স্ট্রেচারের ওপর শুয়ে নেই। তার গায়ের কাফনের কাপড় এলোমেলো হয়ে পড়ে আছে। সে স্ট্রেচারের ওপর বসে আছে, পরনে একটা সাদা জামা। তার মাথাটা একদিকে কাত হয়ে আছে, আর চুলগুলো মুখের ওপর এমন ভাবে ছড়িয়ে আছে যে তার মুখটা দেখা যাচ্ছে না। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার বসার ভঙ্গিটা, খুব অস্বাভাবিক। আমি এক পলক মাত্র দৃশ্যটা দেখেছিলাম, আর এক মুহূর্ত সেখানে তাকিয়ে থাকার সাহস আমার হলো না। আমি চিৎকার করে মুখ ফিরিয়ে নিলাম। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা বন্ধ হয়ে যাবে। আমার সারা শরীর ঘামে ভেজে গিয়েছিল। আমি আর স্টিয়ারিং ধরে রাখতে পারছিলাম না। গাড়িটা রাস্তা থেকে এদিক ওদিক চলে যাচ্ছিল। আমি কোনো মতে গাড়িটাকে নিয়ন্ত্রণে আনলাম। আমার চোখের সামনে তখনও সেই ভয়ঙ্কর দৃশ্যটা ভাসছিল। একটা মৃতদেহ স্ট্রেচারের ওপর বসে আছে। এটা কিভাবে সম্ভব? আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি কোনো খারাপ জিনিসের পাল্লায় পড়েছি?
আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। আমি শুধু বুঝতে পারছিলাম আমাকে এখান থেকে পালাতে হবে। এই অ্যাম্বুলেন্স, এই লাশ, সবকিছু ছেড়ে আমাকে পালাতে হবে। কিন্তু আমি তা পারছিলাম না। দায়িত্ব আর পেশাদারিত্বের এক অদৃশ্য শেকলে আমি বাধা ছিলাম। আমি পাগলের মতো গাড়ি চালাতে লাগলাম, গতি বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাতে পারি। কিন্তু আমার মনে হচ্ছিল এই রাতের যেন কোনো শেষ নেই, এই ভয়ঙ্কর যাত্রার যেন কোনো সমাপ্তি নেই। আমার কানের কাছে তখন সেই ধাম ধাম শব্দটা বাজছিল, আর চোখের সামনে ভাসছিল কাফন ছেড়ে উঠে বসা সেই ভয়ঙ্কর অবয়বটা। ভেতরের ক্যাবিনেটে সেই ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আমার পক্ষে আর এক মুহূর্ত স্থির থাকা সম্ভব ছিল না। আমার স্নায়ুচাপ চরমে পৌঁছেছিল। মনে হচ্ছিল আমার মস্তিষ্কটা ফেটে যাবে। আমি স্টিয়ারিং ধরেছিলাম ঠিকই, কিন্তু আমার হাত দুটো থর থর করে কাঁপছিল, পা দুটো অবশ হয়ে আসছিল। চোখের সামনে কেবলই ভাসছিল স্ট্রেচারের ওপর বসে থাকা সেই অস্বাভাবিক অবয়বটা। আমি আর পারছিলাম না। এই ভয়ঙ্কর বোঝা একা বয়ে নিয়ে যাওয়া আমার সাধ্যের বাইরে ছিল। 5-7 মিনিট কোনো মতে পাগলের মতো গাড়ি চালানোর পর আমি রাস্তার একপাশে অ্যাম্বুলেন্সটা সজোরে ব্রেক কষে থামালাম। ইঞ্জিন বন্ধ করে দিয়ে প্রায় লাফ দিয়ে গাড়ি থেকে নেমে এলাম। আমার দম বন্ধ হয়ে আসছিল। আমি খোলা হাওয়ায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম, যেন এক ডুবে থাকা মানুষ বাতাসের জন্য হাঁসফাঁস করছে। আমি সিদ্ধান্ত নিলাম আমি আর একাই অ্যাম্বুলেন্সে উঠব না। যা কিছু হয়ে যাক, আমি এখানে অপেক্ষা করব। রনি আর তার চাচার গাড়িটা নিশ্চয়ই পেছনে আছে। তারা এসে পড়লে আমি তাদের সব বলবো। যদিও জানি তারা হয়তো আমার কথা বিশ্বাস করবে না, আমাকে পাগল ভাববে, তবু আমাকে বলতে হবে। আমি তাদের অনুরোধ করব যেন তাদের মধ্যে কেউ একজন আমার সাথে অ্যাম্বুলেন্সে বসে। একাই লাশ নিয়ে বাকি পথ যাওয়া আমার পক্ষে অসম্ভব। আমি অ্যাম্বুলেন্স থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালাম আর গাড়িটা রাস্তার পাশে দাঁড় করিয়েছি, যাতে অন্য গাড়ির যাতায়াতে কোনো সমস্যা না হয়। আমি অধীর আগ্রহে পেছনের দিকে তাকিয়ে রইলাম। রনিদের গাড়ির হেডলাইটের আলোর জন্য অপেক্ষা করতে লাগলাম। চারপাশটা শুনশান, কেবল মাঝে মাঝে দু একটা ট্রাক শা করে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। আমি ভয়ে অ্যাম্বুলেন্সের দিকে তাকাতে পারছিলাম না, কিন্তু কৌতূহল আর ভয় মেশানো এক অদ্ভুত তাড়নায় আমি না তাকিয়েও থাকতে পারলাম না। আমি যখন অ্যাম্বুলেন্সের দিকে নজর ফেললাম, তখন আমার রক্ত জল হয়ে গেল। আমার শরীর যেন ভয়ে পাথরের মতো জমে গেল। আমি দেখলাম সে মেয়েটা শান্তা এবার অ্যাম্বুলেন্সের ছাদে বসে আছে। তার পরনে সেই সাদা পোশাক। সে অ্যাম্বুলেন্সের ছাদের কিনারায় পা ঝুলিয়ে বসে আছে, আর তার মাথাটা আমার দিকে ঘোরানো। দূরত্বের কারণে তার মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু আমি নিশ্চিত ছিলাম সে আমার দিকেই তাকিয়ে আছে, একটা স্থির নিষ্পলক দৃষ্টিতে। এই দৃশ্যটা আগের গুলোর চেয়েও বেশি ভয়ঙ্কর ছিল, কারণ এবার সে গাড়ির ভেতরে নয়, বাইরে খোলা আকাশের নিচে। অথচ আমার পাশ দিয়ে একের পর এক গাড়ি চলে যাচ্ছে, ট্রাক, বাস, প্রাইভেট কার। কেউ যেন তাকে দেখতে পাচ্ছে না। চালকরা নিজেদের মতো করে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে, তাদের কোনো ভাবান্তর নেই। মনে হচ্ছে এই ভয়ঙ্কর দৃশ্য দেখার জন্য এই পৃথিবীতে শুধু আমি একাই নির্ধারিত। এই উপলব্ধিটা আমাকে আরো বেশি ভয় পাইয়ে দিল। তার মানে এই খারাপ জিনিসটা শুধু আমাকেই তার উপস্থিতি জানান দিচ্ছে। সে শুধু আমাকে ভয় দেখাতে চায়। কিন্তু কেন? আমি তো শুধু একজন সামান্য ড্রাইভার, নিজের দায়িত্ব পালন করছি। আমার সাথে তার কিসের শত্রুতা? আমার চোখ দুটো বড় বড় হয়ে গেল। আমি কি করব, কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমার হাত পা কাঁপা আরো বেড়ে গেল। আমি মেয়েটার দিক থেকে চোখ ফেরাতে চাইছিলাম, কিন্তু পারছিলাম না। যেন কোনো এক অদৃশ্য শক্তি আমার মাথাটা ওদিকে ফিরিয়ে রেখেছে। সে স্থিরভাবে বসেছিল, আর আমি স্থিরভাবে দাঁড়িয়ে তার দিকে তাকিয়েছিলাম। অনন্তকালের মতো দীর্ঘ মনে হচ্ছিল সেই 10-15টা মিনিট। অবশেষে আমি দূরে দুটো গাড়ির হেডলাইট দেখতে পেলাম। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। রনিদের গাড়ি, তারা এসে পড়েছে। আমি যেন হাতে চাঁদ পেলাম। আমি রাস্তার মাঝখানে গিয়ে হাত নেড়ে তাদের গাড়ি থামাতে বললাম। গাড়িটা আমার পাশে এসে থামলো। রনি আর তার চাচা গাড়ি থেকে নামলো। রনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, আবার কি হলো জামাল ভাই? আবার গাড়ি থামালেন যে? সব ঠিক আছে তো? আমি তাদের ভয়ঙ্কর ভৌতিক ঘটনাগুলো সম্পর্কে কিছুই বললাম না। আমি জানতাম বললে তারা বিশ্বাস করবে না, উল্টো আমাকেই দোষারোপ করবে। আমি শুধু কাঁপা কাঁপা গলায় বললাম, ভাই, আমার সাথে এমন কিছু হচ্ছে যা হয়তো আপনারা বিশ্বাস করবেন না। আমি আর কিছু বলতে চাই না। আমি শুধু এটুকু বলতে চাই যে আমি একা আর এই অ্যাম্বুলেন্স চালিয়ে আপনাদের বাড়ি পর্যন্ত লাশ নিয়ে যেতে পারবো না। দয়া করে আপনাদের মধ্যে কেউ একজন আমার সাথে আসুন। আমার কথা বলার সময় আমি একবারের জন্য অ্যাম্বুলেন্সের ছাদের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ছাদটা একদম ফাঁকা, যেন এতক্ষণ আমি যা দেখেছি তা ছিল শুধুই আমার চোখের ভ্রম। আমার কথা শুনে রনি অবাক হয়ে গেল। সে বলল, কেন ভাই, কি হয়েছে? এমনভাবে কেন বলছেন? আমি মরিয়ার মতো বললাম, ভাই, আমি আপনাকে আর কিছু বলতে পারবো না। দয়া করে আমার অবস্থাটা বোঝার চেষ্টা করুন। আপনাদের মধ্যে কেউ একজন আমার সাথে না এলে
আমি আর এক পাও এগোতে পারবো না। প্রয়োজনে আপনারা অন্য ড্রাইভার দেখুন। আমার মরিয়া ভাব আর বিধ্বস্ত চেহারা দেখে হয়তো রনির মায়া হলো। সে তার চাচার দিকে তাকালো। তার চাচা ইতস্তত করছিলেন, কিন্তু রনি হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজি হয়ে গেল। সে তার চাচাকে বলল, চাচা আপনি গাড়ি নিয়ে আমাদের পেছনে পেছনে আসুন। আমি জামাল ভাইয়ের সাথে অ্যাম্বুলেন্সে যাচ্ছি। মনে হচ্ছে ওনার শরীরটা বেশি খারাপ। রনির কথায় আমি যেন প্রাণ ফিরে পেলাম। আমার মনে হলো আমি এই ভয়ঙ্কর বিপদ থেকে হয়তো বেঁচে যাব। এখন তো আমি আর একা নই, আমার সাথে একজন জলজান্ত মানুষ থাকবে। খারাপ জিনিসটা হয়তো আর আমার কাছে ঘেঁষতে সাহস পাবে না। রনি আমার পাশে এসে দাঁড়ালো। আমি কাঁপা কাঁপা পায়ে আবার অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে গেলাম। ড্রাইভিং সিটে বসার আগে শেষবারের মতো একবার চারপাশটা দেখে নিলাম। না, কোথাও কিছু নেই। রনি আমার পাশের সিটে বসলো। আমি ইঞ্জিন স্টার্ট দিলাম। আমার মনে এবার একটু স্বস্তি ফিরে এসেছিল। আমি ভেবেছিলাম হয়তো বাকি পথটা শান্তিতেই কাটবে, কিন্তু আমি জানতাম না আমার এই স্বস্তি ছিল ক্ষণিকের। সবচেয়ে ভয়ঙ্কর ধাক্কাটা তখনও আমার জন্য অপেক্ষা করছিল। রনি পাশের সিটে বসার পর আমার মনে যেটুকু স্বস্তি এসেছিল তা ছিল ঝড়ের আগের অদ্ভুত শান্ত পরিবেশের মতো। আমি ভেবেছিলাম দুজন মানুষ একসাথে থাকলে হয়তো সেই অশুভ উপস্থিতিটা আর বিরক্ত করার সাহস পাবে না। আমি স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি চালাতে শুরু করলাম। রনি আমার সাথে স্বাভাবিক কথাবার্তা বলার চেষ্টা করছিল। তার বোনের কথা, তাদের গ্রামের বাড়ির কথা এসব বলছিল। আমি হু হা করে উত্তর দিচ্ছিলাম, কিন্তু আমার পুরো মনোযোগ ছিল অন্যদিকে। আমার কান দুটো খাড়া ছিল কোনো অস্বাভাবিক শব্দের জন্য, আর চোখ দুটো বারবার আয়নায় আর পাশের সিটে বসা রনির দিকে চলে যাচ্ছিল। 10-15 মিনিট কেটে গেল। হাইওয়ের নিস্তব্ধতা ভেঙে আমাদের অ্যাম্বুলেন্স এগিয়ে চলছিল। আমি ধীরে ধীরে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিলাম। হয়তো সত্যি আমার মনের ভুল ছিল, হয়তো অসুস্থ শরীর আর একা থাকার কারণে আমি অতিরিক্ত ভয় পাচ্ছিলাম। এখন যখন রনি আমার সাথে আছে তখন আর কোনো সমস্যা হবে না। এসব ভাবতে ভাবতেই আমি কথা বলার জন্য একবার রনির দিকে তাকালাম, আর তাকানোর সাথে সাথেই আমার শির দ্বারা দিয়ে এক হিম শীতল স্রোত বয়ে গেল। আমার চোখ দুটো যেন কপালে উঠে গেল। আমার নিঃশ্বাস মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। আমি দেখলাম আমার পাশের ড্রাইভিং সিটে রনি বসে নেই, সেখানে বসে আছে শান্তা। সেই সাদা পোশাক, সেই ফ্যাকাশে মুখ, সেই এলোমেলো চুল। সে আমার দিকে ফিরে বসে আছে। তার চোখ দুটো খোলা, কিন্তু সেই চোখে কোনো পলক নেই। নির্জীব নিষ্প্রাণ দুটো চোখ দিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো আমার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এসেছে। আমি ভয়ে চিৎকার করতে গিয়েও পারলাম না। হঠাৎ করে মেয়েটা তার দুটো হাত বাড়িয়ে আমার 2 হাত শক্ত করে ধরলো, যে হাতগুলো স্টিয়ারিং এর উপর রাখা ছিল। তার হাতের স্পর্শ ছিল বরফের মতো ঠান্ডা। সে আমার হাত ধরে প্রচন্ড জোরে ঝাঁকাতে শুরু করলো। তার মুখে কোনো অভিব্যক্তি ছিল না, কিন্তু তার চোখে ছিল এক ভয়ঙ্কর শূন্যতা। আরে ভাই, ভাই কি করছেনটা কি? আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? গাড়ি তো অ্যাক্সিডেন্ট করবে, সামনে তাকিয়ে চালান। একটা পরিচিত কণ্ঠস্বরে আমার ঘোরটা কাটলো। আমি যেন চেতনা ফিরে পেলাম। আমি সজোরে একটা ঝাঁকুনি দিয়ে উঠলাম। তাকিয়ে দেখলাম আমার হাত ধরে যে ঝাঁকাচ্ছে সে শান্তা নয়, রনি। আমার পাশের সিটে রনি বসে আছে। তার চোখে মুখে রাজ্যের বিস্ময় আর বিরক্তি। আমি বুঝতে পারলাম আমি আবারও ভয়ঙ্কর এক বিভ্রমের শিকার হয়েছিলাম, কিন্তু সেই অনুভূতিটা এতটাই বাস্তব ছিল যে আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না। আমার সারা শরীর ঘামে ভেজে গিয়েছিল। রনি বলল, কি হয়েছে আপনার? আপনি হঠাৎ করে আমার দিকে এমন ভয়ঙ্কর চোখে তাকিয়ে স্টিয়ারিং ছেড়ে দিলেন কেন? আপনার কি শরীর খুব বেশি খারাপ লাগছে? গাড়ি থামাবো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, না না, কিছু হয়নি, ঠিক আছে। আসলে ঘুম পাচ্ছিল, তাই হয়তো। আমি একটা দুর্বল অজুহাত দাঁড় করালাম। রনি আমার কথা পুরোপুরি বিশ্বাস করলো বলে মনে হলো না। সে সন্দিহান দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। আমি আর তার দিকে তাকালাম না। সামনের দিকে তাকিয়ে আবার গাড়ি চালাতে শুরু করলাম, কিন্তু আমার মন থেকে ভয় এক বিন্দুও কমেনি। আমার বারবার মনে হচ্ছিল, এই যে ছেলেটা আমার পাশে বসে আছে, সে কি সত্যি রনি, নাকি শান্তারই কোনো রূপ? এই ছেলেটা আবার সেই লাশ মেয়েটাতে পরিণত হবে না তো? এই তীব্র ভয় আর সন্দেহের দোলাচলে আমি গাড়ি চালাচ্ছিলাম। আমি বারবার আর চোখে রনির দিকে তাকাচ্ছিলাম। প্রতিবারই আমি তাকে স্বাভাবিক মানুষ হিসেবে দেখছিলাম, কিন্তু আমার মনকে আমি শান্ত করতে পারছিলাম না। আমার এই বারবার তাকানোটা রনির নজর এড়ালো না। কিছুক্ষণ পর সে বেশ বিরক্ত কণ্ঠে বলল, দেখুন ভাই, আপনি প্রায় আধা ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছেন। এই সময়ের মধ্যে আপনি 10 বার সামনে তাকাচ্ছেন, তো 20 বার আমার দিকে তাকাচ্ছেন। এভাবে গাড়ি চালালে তো নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে। আপনি কি আমার সাথে কোনো ঠাট্টা শুরু করলেন নাকি? তার কথায় আমি ভীষণ অসহায় বোধ করলাম। আমি তাকে কিভাবে বোঝাবো যে আমার সাথে কি হচ্ছে? আমি যদি সত্যিটা বলি, সে হয়তো আমাকেই গাড়ি থেকে নামিয়ে দেবে, ভাবে আমি নেশা করেছি বা পাগল হয়ে গেছি। আমি শুধু লজ্জিত ভঙ্গিতে মাথা নেড়ে বললাম, মাফ করবেন ভাই, আর এমন হবে না। কিন্তু আমার ভেতরের আতঙ্ক কমছিল না। আমি তখন ফ্রন্ট মিররের দিকে তাকালাম, আর যা দেখলাম
তাতে আমার অত্যারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। আমি দেখলাম আয়নার প্রতিফলনে আমি আর রনি একা নই। আমাদের দুজনের ঠিক মাঝখানে পেছনের সিটের মতো করে বসে আছে শান্তা। তার মুখে এক বিভৎস বাঁকানো হাসি, যে আয়নার ভেতর থেকে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমার মনে হলো আমি জ্ঞান হারাবো। আমি চোখ বন্ধ করে ফেললাম, আবার খুললাম। না, সে এখনো সেখানে আছে, একই রকম ভয়ঙ্কর হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি রনিকে পরীক্ষা করার জন্য কাপা গলা জিজ্ঞেস করলাম, ভাই, এখানে কি আমরা দুজন ছাড়া আর কেউ আছে? রনি আমার প্রশ্ন শুনে আরো বিরক্ত হলো। সে বলল, আপনি কি শুরু করলেন বলুন তো? এখানে তো শুধু আমি আর আপনি আছি, আর কে থাকবে? এগুলো আপনার চোখে পড়ে না? আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ স্টিয়ারিং ধরে রইলাম। আমি বুঝতে পারলাম এই ছায়ামূর্তি শুধু আমিই দেখতে পাচ্ছি, রনির কাছে এর কোনো অস্তিত্বই নেই। আমি বারবার আয়নার দিকে তাকাচ্ছিলাম, আর প্রতিবারই দেখছিলাম মেয়েটা সে একই রকম বিভৎস হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি মনে মনে আল্লাহর নাম জপতে লাগলাম। ঠিক সেই সময় আমি অনুভব করলাম গাড়ির গতি আপনা আপনি কমে আসছে। আমি অ্যাক্সেলেটরে চাপ দিচ্ছি, কিন্তু গাড়ি যেন আর এগোতে চাইছে না। মনে হচ্ছে গাড়িটা হঠাৎ করে ভীষণ ভারী হয়ে গেছে, যেন গাড়ির মধ্যে অজানা কোনো বিশাল ওজন চাপিয়ে দেওয়া হয়েছে। ইঞ্জিনটা গুঙ্গানের মতো শব্দ করছে, কিন্তু গতি বাড়ছে না। আমি বুঝতে পারছিলাম এটা কোনো যান্ত্রিক ত্রুটি নয়, এটা সে অশুভ শক্তিরই কাজ। সে চায় না আমরা সহজে গন্তব্যে পৌঁছাই। আমার সমস্ত শরীর ভয়ে, ক্লান্তিতে, অসহায়তায় ভেঙে পড়ছিল। আমি বুঝতে পারছিলাম না এই ভয়ঙ্কর রাতের শেষ কোথায়। গাড়িটা যেন আর চলতে চাইছিল না, মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি পেছন থেকে টেনে ধরেছে। আমি এক্সিলারেটরে সর্বশক্তি দিয়ে চাপ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু গাড়িটা যেন কচ্ছপের গতিতে এগোচ্ছিল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল, যা বেয়ে চিবুক পর্যন্ত গড়িয়ে পড়ছিল। রনিও গাড়ির এই ধীর গতিতে অবাক হচ্ছিল, কিন্তু সে হয়তো ভাবছিল এটা কোনো যান্ত্রিক ত্রুটি। সে আমাকে দু একবার জিজ্ঞেসও করলো, গাড়ির কি হয়েছে? আমি শুধু সংক্ষেপে বুঝতে পারছি না বলে উত্তর দিয়েছিলাম। আমি তখনও ফ্রন্ট মিররে সেই ভয়ঙ্কর অবয়বটা দেখতে পাচ্ছিলাম। মেয়েটা তখনও আমাদের দুজনের মাঝখানে বসেছিল, তার মুখে সে বিভৎস হাসি লেগেছিল। আমি সেদিক থেকে চোখ ফিরিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই রাত হয়তো আমার জীবনের শেষ রাত হতে চলেছে। হঠাৎ করেই আমি আমার কপালে একটা ভেজা ভেজা অনুভূতি পেলাম। প্রথমবার ব্রেক কষার সময় যে জায়গাটা ফেটে গিয়েছিল, সেখান থেকে যেন কিছু একটা গড়িয়ে পড়ছে। আমি হাত দিয়ে স্পর্শ করে দেখলাম চটচটে গরম তরল রক্ত। আমি খেয়াল করলাম মাথা ফেটে যাওয়ার পর যে ছোট্ট কাপড়ের টুকরোটা বা পট্টিটা বেঁধেছিলাম, সেটা পুরোপুরি রক্তে ভেজে গেছে। শুধু তাই নয়, ফোঁটা ফোঁটা রক্ত সেখান থেকে চুয়ে আমার কপাল, গাল বেয়ে নিচে পড়ছে। আমি আয়নায় নিজের মুখের দিকে তাকিয়ে শিউরে উঠলাম। আমার পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে। কপালের ক্ষত থেকে অনবরত রক্ত ঝরে আমার শার্টের কলার পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। এই দৃশ্য দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। এত রক্ত বের হচ্ছে, আমি আর স্থির থাকতে পারলাম না। গাড়িটা রাস্তার এক পাশে থামিয়ে দিলাম। পাশে বসে থাকার অনেকে বললাম, ভাই দেখেন তো, ওই পাশে একটা পানির বোতল আছে। আমার মাথা ফাটা জায়গায় দিয়ে এত পরিমাণে রক্ত বের হচ্ছে যে মুখটা একদম রক্তে ভরে গেছে। একটু ধুয়ে পরিষ্কার করে নিই, নইলে আমি আর গাড়ি চালাতে পারবো না। আমার কথা শুনে রনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো উদ্বেগ ছিল না, ছিল রাজ্যের বিস্ময়। সে কয়েক মুহূর্ত আমার দিকে স্থির চোখে তাকিয়ে থাকলো। আমি অধৈর্য হয়ে বললাম, কি হয়েছে? ওভাবে তাকিয়ে আছেন কেন? বোতলটা দিন। রনি ধীর স্থির গলায় বলল, আপনার মুখে তো কোনো রক্ত নেই। আমি চমকে উঠলাম, বললাম, কি বলছেন এসব? আমার পুরো মুখ রক্তে ভেসে যাচ্ছে, আর আপনি বলছেন রক্ত নেই? রনি বলল, আমি সত্যি কথাই বলছি জামাল ভাই, আপনার মুখে এক ফোঁটাও রক্ত নেই। আর আপনার হাতের ওই কাপড়টাতেও শুধু এক কোনায় সামান্য একটু রক্ত লেগে আছে, যা শুকিয়ে গেছে। আপনার মুখ একদম পরিষ্কার। তার কথা শুনে আমি অবিশ্বাস্য দৃষ্টিতে আমার হাত ধরে থাকা কাপড়ের টুকরোটার দিকে তাকালাম। আমি যা দেখলাম তাতে আমার শরীরে হিম হয়ে গেল। রনি ঠিকই বলছে, কাপড়ের একটা কোনায় শুধু সামান্য রক্তের দাগ, বাকিটা একদম পরিষ্কার। আমি গাড়ির ভেতরের আয়নায় নিজের মুখটা দেখলাম। আমার মুখে রক্তের কোনো চিহ্নই নেই, কিন্তু কিছুক্ষণ আগেও আমি স্পষ্ট দেখেছিলাম আমার মুখে রক্তে ভেসে যাচ্ছে। আমি অনুভব করছিলাম গরম রক্ত আমার গাল বেয়ে গড়িয়ে পড়ছে। তাহলে ওটাও কি আমার বিভ্রম ছিল? সেই খারাপ জিনিসটা এবার আমার সাথে এমন ভয়ঙ্কর খেলা খেলছে। আমার আর বুঝতে বাকি রইল না যে আমি যে মেয়ের লাশ বহন করছি, সেই লাশের সাথে কোনো অশুভ শক্তি ভর করেছে, এবং সে আমাকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলতে চাইছে। আমি আর একটা কথা বললাম না, রনির দিকে ফ্যাল করে তাকিয়ে রইলাম। আমার ভেতরের সমস্ত শক্তি যেন নিঃশেষ হয়ে গিয়েছিল। আমি চুপচাপ আবার গাড়ি স্টার্ট দিলাম। এবার আর কোনো কথা নয়, কোনো দিকে তাকানো নয়। আমি শুধু সামনের রাস্তার দিকে তাকিয়ে রইলাম। আমার একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব এই লাশটাকে তার ঠিকানায় পৌঁছে দিয়ে এখান থেকে মুক্তি পাওয়া। অবশিষ্ট পথটুকু কিভাবে কেটেছিল
তা আমার ঠিক মনে নেই। আমি প্রায় ঘোরের মধ্যে গাড়ি চালাচ্ছিলাম। অবশেষে ভোরের আলো ফোটার ঠিক আগে আগে আমরা কিশোরগঞ্জে শান্তাদের বাড়ির সামনে পৌঁছালাম। গন্তব্যে পৌঁছানোর সাথে সাথেই আমি প্রায় লাফ দিয়ে গাড়ি থেকে নামলাম। রনিকে বললাম, ভাই, যত দ্রুত সম্ভব হয় আপনাদের লাশ নামিয়ে আমার গাড়ি খালি করে দিন, আমাকে এক্ষুনি ফিরতে হবে। আমার গলার স্বরে এমন মরিয়া ভাব ছিল যে রনি আর কোনো প্রশ্ন করল না। বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। রনি আর তাদের আত্মীয় স্বজনরা লাশ নামানোর জন্য এগিয়ে এলো। আমি আর রনি মিলে অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুললাম। দরজা খোলার সময় আমার বুকটা ধরফর করছিল। আমি ভয় পাচ্ছিলাম, ভেতরে না জানি আবার কি ভয়ঙ্কর দৃশ্য অপেক্ষা করছে। কিন্তু দরজা খোলার পর আমি দেখলাম ভেতরে সবকিছু স্বাভাবিক। শান্তার দেহটা ঠিক সেভাবেই কাফনে মোড়ানো অবস্থায় স্ট্রেচারে শোয়ানো আছে, যেভাবে আমি তাকে ঢাকা মেডিকেলে পেয়েছিলাম। কোনো নড়চড় নেই, সবকিছু শান্ত। আমি অবাক হলাম, তাহলে এতক্ষণ ধরে যা ঘটছিল তার কি সবই আমার মনের ভুল? ভয় আমার হাত পা তখনও কাঁপছিল, কিন্তু বাইরের কেউ আমার ভেতরের এই ঝড় দেখতে পাচ্ছিল না। আর আমি কাউকে কিছু বলতেও পারছিলাম না, কারণ আমি জানতাম কেউ আমার কথা বিশ্বাস করবে না। তাড়াতাড়ি করে লাশটা নামিয়ে তাদের বাড়ির গেটের সামনে রাখা হলো। রনির চাচা এসে আমার বাকি টাকাটা মিটিয়ে দিলেন। আমি এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। টাকাটা পকেটে নিয়েই গাড়িতে উঠে বসলাম। ঢাকার পথে রওনা দেওয়ার জন্য ইঞ্জিন স্টার্ট দিলাম। কিন্তু আমার দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। হাসপাতালে ফেরার পথে ফাঁকা গাড়িতেও আমি একা ছিলাম না। আমি অনুভব করছিলাম এখনো গাড়ির মধ্যে কেউ আছে। তখন একটু পরপর গাড়ির পেছন দিক থেকে সেই ঠক ঠক করে টোকার আওয়াজ আসছিল। কখনো বা ভেসে আসছিল চাপা হাসির শব্দ, আবার কখনো করুণ কান্নার সুর। ভয়ে আমার অনবরত ঘাম ঝরছিল। আমি কোনো মতে সে অভিশপ্ত রাতটা পার করে সকালে হাসপাতালে পৌঁছালাম। সেখান থেকে সোজা নিজের বাসায়। আমার শরীরটা জ্বরে আগেই কাহেল ছিল, তার উপরে ভয়ঙ্কর মানসিক ধকল। আমি পুরোপুরি ভেঙে পড়লাম। পরের দিন সকালে প্রচণ্ড শরীর ব্যথা নিয়ে আমার ঘুম ভাঙল। আমি কাজ থেকে আরো বেশ কয়েকদিনের জন্য ছুটি নিলাম। সে রাতের পর আমি অনেক দিন আর রাতে একা অ্যাম্বুলেন্স চালাতে পারিনি। সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো আজও আমাকে তাড়া করে ফেরে। পাশের খালি সিটটা দেখলে আজও আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি জানি না সেদিন আমার সাথে যা ঘটেছিল তা কি আমার অসুস্থ মস্তিষ্কের কল্পনা ছিল, নাকি সত্যিই কোনো অশুভ শক্তির প্রভাব ছিল। কিন্তু আমি একটা জিনিস জানি, সে রাতের পর আমার জীবন আর আগের মতো নেই। সেই রাতের আতঙ্ক আমার আত্মার মধ্যে স্থায়ীভাবে বাসা বেঁধেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল সুমনের পাঠানো জামালের ঘটনা। ঘটনাটা আমার 2019 সালের। আমার আপু অনার্স ফার্স্ট ইয়ারে তখন পড়তো। আমি সেই ইউনিভার্সিটির নামটি প্রকাশ করতে ইচ্ছুক নই। আমার আপুর অনেক আগের থেকেই প্রায় 7 বছরের একটি সম্পর্ক ছিল, আর সেটা কন্টিনিউ ছিল সেই সময়। হঠাৎ আপুর বিশ্ববিদ্যালয়ের একটি ছেলে আপুকে পছন্দ করে বসে, এবং এটা জানা সত্ত্বেও যে আপুর একটি সম্পর্ক রয়েছে, কিন্তু আপু সেটি প্রত্যাখ্যান করে দেয়। ঠিক তারপর থেকেই শুরু হয় কিছু কিছু ঘটনা। আপু ছেলেটাকে প্রত্যাখ্যান করার পর থেকেই ছেলেটা আপুর সাথে কন্টিনিউয়াসলি কথা বলতো বন্ধু হিসেবে। সেই সময় আপুকে শেয়ার করেছিল যে ছেলেটা ব্ল্যাক ম্যাজিক করত, এবং সেটা আগে করত, এখন ছেড়ে দিয়েছে। তাই আপু তাকে আর কিছু বলে নাই। হঠাৎ করে তার মধ্যে অনেক চেঞ্জ আমরা লক্ষ্য করতে পারি। আপুর সাথে আমরা কোনো রকম কথা বললে আপু হঠাৎ করে চিৎকারে চেঁচামেচি করত। নর্মালি কথা বলতো না, চুপচাপ থাকতো। শুধু সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেটির সাথেই কথা বলতো ফোনে। তারপর আপুর যার সাথে সম্পর্ক ছিল সে আমার বাবা মাকে জানালো যে আপু নাকি সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেটির সাথে সম্পর্কে জড়িয়ে গেছে। তো আমার মা বাবা আমার আপুকে অনেক বোঝায় যে ছেলেটি ভালো না, তুমি এসব থেকে দূরে সরে আসো। কিন্তু আপু সেই ছেলের বিপক্ষে কোনো কথাই শুনতে পারত না। আমাদের আত্মীয় এবং অনেক স্বজনই আপুকে বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু আপু কোনো মতেই মানতে রাজি ছিল না। কয়েকদিন পর আমরা লক্ষ্য করি আপুর ঘাড়ের একটু নিচে আরবিতে কিছু একটা লেখা, কিন্তু সেটা একদমই বোঝা যাচ্ছিল না পরিষ্কার, কারণ সেই জায়গাটা পুরোপুরি একটু ডিফারেন্ট ছিল। মনে হচ্ছিল কেউ কোনো লোহার শিক দিয়ে সেই জায়গাটা পুড়িয়ে কিছু লিখে দিয়েছে, কিন্তু কোনো ব্যথা ছিল না। জ্বলতো ওই জায়গাটা, বেশ জ্বলতো। এরই মাঝে আমাদের একদিন নানুর বাড়ি যাওয়ার কথা ছিল, সাথে আমার ছোট খালামণিরও যাবার কথা ছিল। এটা শুধু আমরাই জানতাম, আর আমার আপুর সেই বিশ্ববিদ্যালয়ের ছেলেটাকে বলেনি এই বিষয়ে কিছু।
কিন্তু নানু বাসায় যাওয়া হয়নি আর। তো রাতে যখন আপুর সাথে ওই ভাইয়ার কথা হয়, তখন আপু ওনাকে বলছিল যে তোমার ওই আন্টি তো আসেনি আজকে নানু বাসা, তাই না? ওনার হাজবেন্ড কিছু প্রবলেম করেছিল তাই। আপু বলে আমি তো জানি না, আমার আম্মু আর আমার বোন গেছে নানুর বাসায়। আমরা বাসায় আসার পর আমাদের জিজ্ঞেস করে যে ওই আন্টি আসছিল। আমরা বলি যে না, আঙ্কেলের সাথে জানি কি প্রবলেম হয়েছিল তাই আসেনি। তখন আপু খুব অবাক হয়ে যায় যে ওই ছেলে কি করে জানলো। এমন আরো অনেক কথা যে আপু ওই ভাইয়ার সাথে শেয়ার করে নাই, কিন্তু সেই ভাইয়া জেনে গেছে। তো ভাইয়াটা আপুকে অনেক উইক করে ফেলেছে, তার প্রতি দুর্বল করে ফেলে, এবং 1-2 মাসের মধ্যে আপু তার প্রতি দুর্বল হয়ে যায়। ওই ছেলে চেয়েছিল আমাদের আপুকে সুইসাইড করে, এবং আপু যেন সুইসাইড করে। আর আমার আপু ট্রাইও করেছিল অনেকবার, কিন্তু কোনো না কোনো ভাবে সেটা আর হয়নি। ওই ভাইয়া এটা চেয়েছিল, কারণ একবার আপুকে বলেছিল যে তুমি যদি লাশ হয়ে মরে যাও তাহলে আমার 90 নাম্বার বলি পূরণ হবে আর আমার শক্তি বৃদ্ধি পাবে। 90 মানে 90তম তার বলিটা পূরণ হবে। আমার আপু তখন ব্ল্যাক ম্যাজিকে পজেস ছিল, তাই আপু অত গুরুত্ব দেয়নি তার কথার। একদিন আপু বাসায় একা ছিল, ছেলেটার সাথে কথা হচ্ছিল, তাদের প্রতিদিনই ঝগড়া লেগে থাকতো আর আপু অনেক কাঁদতো তার জন্য। ওই দিনই এমন ঝগড়া হচ্ছিল, তো ঝগড়া এক পর্যায়ে ছেলেটা বলে যে শুধু তো বলস মইরা যাবি, মরস না কেন? আজকে তো তোর বাসায় কেউ নাই, যা মর্গে। আপু ভাবে হ্যাঁ এখন তো কেউ নাই বাসায়। আপু চাচ্ছিল এমন ভাবে সুইসাইড করতে যেন আম্মু আব্বু বুঝে এটা একটা অ্যাক্সিডেন্ট। আপু গ্যাস ছেড়ে দেয় আর জানালা অফ করে দেয় ঘরের। গ্যাস পুরো বাসায় হাই হয়ে ছেড়ে দেওয়া ছিল। আমাদের আগের বাসা ছোট হওয়াতে গ্যাস কিছুক্ষণের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আপু চুলার সামনে দাঁড়িয়েছিল, আগুন ধরাবে নিজের গায়ে, ঠিক তখনই আম্মু চলে আসে বাইরে থেকে। তখন আপু আর কিছু করতে পারে না। একবার আপু ওই ভাইয়ার কথাতে চোখ বন্ধ করে ব্যস্ত রাস্তাতেও হাঁটছিল, বাট আল্লাহর রহমতে সেবার বেঁচে গিয়েছিল। আপু একদিন ফাইনালি ডিসিশন নেয় যে সে সুইসাইড করবেই করবে। যেদিন করবে তার ঠিক একদিন আগে আমার আব্বু আম্মুকে নিজের কাছে ডাকে আর অনেক কিছু বুঝে বলে, কারণ আব্বু আগের থেকেই বুঝতে পেরেছিল কিছু একটা খারাপ হতে যাচ্ছে। তো আপু তারপর বুঝাতে পারলো আপু আর যাই করুক অ্যাটলিস্ট ওই ছেলের জন্য নিজে মরবে না। পরে আপুকে আস্তে আস্তে ছেলে থেকে বাইরে নিয়ে আসা হয়। আমার আব্বু কোনো হুজুর নয়, কিংবা এটা তার পেশাও না, ব্ল্যাক ম্যাজিক কাটানো বা এমন টাইপের কিছু। কিন্তু আমার বাবা চেষ্টা করে এটা কাটানোর। কোরআনের কিছু আয়াতের মাধ্যমে তিনি রুকিয়া করে চেষ্টা করে। ওরা আপুকে নিয়ে আমার মাও চেষ্টা করে, এবং আমার মা সাথে এসে আস্তে আস্তে আপুকে সব ভুলিয়ে নর্মাল ফিরে নিয়ে আসতে পারে। আমার আপু ধীরে ধীরে বুঝতে পারে আসলে কি হচ্ছিল তার সাথে। এটা প্রায় 7-8 মাসের ঘটনা। এর মাঝে আরো অনেক কিছু করে ফেলে আপু ওই ছেলের কথাতে। এমনকি ওই ছেলে আপুকে একটা রিং দিয়েছিল যার মধ্যে কিছু একটা চিহ্ন ছিল, কিন্তু অনেক ছোট ছিল, যা একটা সাধারণ মানুষ খুব ভালো করে খেয়াল না করলে মনে করবে এটা নর্মাল রিং। পরে ওই ছেলের সাথে আপুর সব আস্তে আস্তে শেষ হয়ে যায়। এরই মাঝে আমার আপুর এক্সাম চলছিল, এবং ওই ছেলের সাথে আপুর একবার নাকি পরীক্ষার হলে পানিও চেয়ে খেয়েছিল। তো আপু পরে আস্তে আস্তে ছেলেটাকে অ্যাভয়েড করা শুরু করে। আমরা বাসা চেঞ্জ করে ফেলি, এবং আপুর ইচ্ছা হচ্ছিল যে ওই ছেলে আপুকে গিফট করা যেসব জিনিস দিয়েছিল সব ফিরিয়ে দিবে। তো আপু সবকিছু তখন একটা ব্যাগে রাখে, এবং 2021 সালের মার্চ মাসের 25 তারিখে আপু ডিসিশন নেয় তার সাথে দেখা করবে, এবং দেখা করে জিনিসগুলো প্যাক করবে। ওই আমাদের বাসায় আসলে চেঞ্জ করার সময় এমন কিছু আমরা কখনো দেখিনি, কিন্তু আমার আপুর যে ব্যবহৃত বোতলটা ছিল সেই বোতলের মুখটার মধ্যে একটা বড় ফুটা ছিল। এই ফুটাটা খুব সাধারণভাবেই কোনো মানুষ দ্বারা করা বোঝাই যাচ্ছিল, কিন্তু এটা খেলনা বা এরকম একটা শক্ত মুখ, এরকম বড় ফুটা হয়ে যাবে এটা কখনো সম্ভব না। আমাদের বাসায় কোনো ছোট বাচ্চাও নয় যে এটা ফুটাটা এরকম করবে আর কি। তো যাই হোক, পরবর্তী সময় একটা ডিসিশন হয় যে সেই ভাইয়ার সাথে আমার আপু দেখা করবে, এবং তার যেসব জিনিস আছে সেসব তিনি প্যাক করবে। আমরা ডিসিশন নিই যে আমি যাব, আমার আপু যাবে, এবং আমার একটা ফ্রেন্ড সেখানে আসবে। আমরা আপুকে কোনোভাবেই সেখানে একা ছাড়বো না। তো
তো এরকম প্ল্যান হয়েছিল যে সন্ধ্যা 7টার দিকে আমরা দেখা করব। আমরা রিক্সা পাচ্ছিলাম না, পরে আপু চাচ্ছিল যে যখন রিক্সা পাওয়ার পরে যখন আমরা রওনা দিব তখন চিন্তা করছিল আপু যে সেই রিক্সাওয়ালা ভাইকে দিয়েই সেই যে জিনিসগুলোকে আসলে আপুকে সেই ভাই দিয়েছিল সেগুলো তার কাছে ব্যাক করব। তো ফেস টু ফেস হতে চাচ্ছিল না আমার আপু ভাইয়ার। পরে রিক্সাতে ছিলাম আমরা, এরই মাঝে ভাইয়া অনেকবার কল করে জানার চেষ্টা করে আমরা কোথায় আছি। পরে লাস্টে যখন কল করে জানে যে আমরা এইখানে আছি এবং সেই ভাইয়া আমাদেরকে বলে যে না তোমরা ভেতরে যে বসো, পরে আপু আর ভেতরে যায়নি। তো বেশিক্ষণ লাগার কথা না, সেখানে 2 মিনিট লাগবে। তো আমরা রিক্সাতেই ছিলাম, হঠাৎ করে আউট অফ নোওয়্যার আমাদের রিক্সার অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং আমাদের রিক্সা পেছন থেকে একটা ধাক্কা দেয় কোন একটা গাড়ি এবং সম্পূর্ণ রিক্সা বাঁকা হয়ে যায় এবং আমরা জানে বেঁচে যায় আল্লাহর রহমতে, এবং রিক্সাওয়ালা বেশ ব্যথা পায় সেখানে। তো ওই রিক্সাটা ছেড়ে আমরা আরেকটা রিক্সা নিয়ে বাসায় ফেরত চলে আসি এবং আমার ফ্রেন্ডও সেখানে অনেকক্ষণ ধরে ওয়েট করে। তো আমার সাথে দেখা করতে যেও এই প্রবলেমটা আমাদের ফেস করতে হয়। পরে দেখা হওয়ার পরে আমরা জিনিসগুলা ফেরত দেই, কিন্তু আমার বোন সামনাসামনি দেখা করেনি। পরে বাসায় আসার পরে আপুর বেশ জ্বর ছিল এবং প্রায় 4-5 দিন পরে সেটা নর্মাল হয়। পরে আমার আপু বাবাকে বলে এবং এরকম ঘটনায় অ্যাক্সিডেন্টের ঘটনাটা আমার বাবাকে বলা হয়। পরে বাবা রুকিয়া করে এবং রুকিয়া করার পরে আমার আপু মোটামুটি আরো সুস্থ হয়ে ওঠে এবং আরো বেশি বেশি আমল করার পরে সেই জায়গা থেকে, সেই ব্ল্যাক ম্যাজিক থেকে কিছুটা হলেও আমরা ফেরত আসি এবং আমার বাপুকে ফেরত নিয়ে আসতে পারি। এবং সবচেয়ে মোট কথা হচ্ছে আমাদের পারিবারিক বেশ ক্ষতি হয়ে যায় সেই ব্ল্যাক ম্যাজিকের কারণে, এবং আমার আম্মুরও শারীরিক বেশ ক্ষতি হয়। আমি জানি না কতটুকু লিখতে পেরেছি খুঁজে, এবং আমার আপুর সাথে এই ঘটনাটা আমাদের বেশ অনেক দিন ভাবিয়েছে এবং বেশ কিছুদিন আমরা সাফার করেছি এই জিনিসগুলোতে। এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আরমান সরকার পাবনা থেকে। আরমান আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে প্রেজেন্ট করি, আর আমি চলে যাব আরমানের সেই ঘটনায়। এটি আরমানের নিজের সাথে ঘটা একটি ঘটনা। তখন আরমান এসএসসি টেস্ট পরীক্ষার্থী, আর তারা তখন থাকেন গ্রামে। তো বেশ কঠিন প্রিপারেশন চলছে, পড়াশোনা চলছে, দিনে রাতে তিনি পড়ছেন। তার বাবা তাকে খুব প্রেশারের উপর রেখেছিল যে তাকে এসএসসিতে খুব ভালো রেজাল্ট করতে হবে। এই কারণে তার বাবা তাকে নিজে নিয়ে বসতেন পড়াতে, তার চাচাও বসতেন, আর সন্ধ্যার পরে তাদের স্কুলের টিচার ছিলেন একজন, তার কাছে তিনি পড়তে যেতেন প্রাইভেট। এবং তখন আরো 2-1 বন্ধু ছিল যারাও একই সাথে পরীক্ষা দেবেন, তারাও পড়তেন সেই টিচারের কাছে। তো এভাবেই চলতো। তো গ্রামের সন্ধ্যার পর যেটা হয় যে গ্রামের সন্ধ্যার পর কিন্তু খুব নীরব হয়ে যায়। আরমানদের গ্রামটা হতো 2015 সালে আরো বেশি ওই জায়গাটা কোয়াইট ছিল। তো বেশ ধুধু প্রান্তর। তাদের বাসা থেকে সেই টিচারের বাসায় যেতে গেলে তাকে যেটা করা লাগতো, একটা রাস্তা দিয়ে সোজা চলে যেতে হতো। রাস্তার 2 পাশে ছিল একেবারে বিস্তীর্ণ ফসলের মাঠ। তো তখন সরিষা বুনছে কৃষকরা, সরিষা বুনছে, সুতরাং ওইরকম ফসলের কোনো গাছ ওরকম ভাবে জন্মায় নেই, কিন্তু ক্ষেতগুলো আছে, বিশাল প্রান্তর, বিস্তীর্ণ প্রান্তর, দূর দূরান্ত পর্যন্ত সেটাই দেখা যায়। এবং অনেক দূরে রেখা দেখা যায় অন্যান্য রাস্তা বা ইসের। এই যে রাস্তা দিয়ে আরমানদের যেতে হতো, সেই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলে অনেক দূর পর্যন্ত, হাতের বাঁয়ে টার্ন নিলে এরকম লেফট এল শেপের মতো, সেখান দিয়ে ঘুরে গেলে তাদের টিচারের বাসা ছিল ওইখানে। তো আরমান যেত ওইখান দিয়ে হেঁটে হেঁটে যেত এবং সে খুব এনজয় করতো। এবং আসার সময় যেটা আরমান করতো যে ওই স্যারের বাসার থেকে বের হয়ে হেঁটে একটু সামনেই রাস্তার পাশে আইলে নেমে যেত। ওখানে জমির আইল ছিল, আইল দিয়ে হেঁটে গেলে দেখা যেত ওই একটা পাশে একটা বড় দিঘি ছিল, দিঘির ওই পারে হচ্ছে স্কুল, তাদের যে স্কুলের পেছনের অংশ। এবং ওই পাশ দিয়ে সে হেঁটে হেঁটে আসতো। যে স্কুলের পাশে গাছ ছিল, বড় বড় নারকেল গাছ। তো সে জানতো যে ওই জায়গাটা কাইন্ড অফ ভয়ের, তো এইগুলা সে কেয়ার করতো না। ওদিক দিয়ে সে হেঁটে হেঁটে আসতো, তার কাছে বেশ ভালো লাগতো, কারণ ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, তখন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে গ্রামে, এরকম সময় সে চলাফেরা করতো। তো একদিনকার কথা, সাধারণত যেটা হতো যে ওর সাথে আরমানের সাথে সাধারণত দেখা যেত তখন 2-1 বন্ধু অনেক সময় ডেকে নিয়ে যেত যাওয়ার সময়। তো একদিনকার কথা, ওই দিন আরমান বাসা থেকে একটু বেরোতে দেরি হয়েছে, কারণ তার বাবা একটা কাজে পাঠাইছিল, কাজ শেষ করে সে একটু দেরি করে ফেলছে। তো তার বন্ধুরা নাকি 2 খুঁজছিল তাকে, সে তখন বাসায় ছিল না। তো সে যখন টোটালি রেডি হলো, তখন দেখলো যে বন্ধুরা শুনছে যে বাসায় এসে টাকাটাকি করে চলে গেছে। অগত্যা সে আর কোনো কথা না বলে রওনা দিল। তো হেঁটে যাচ্ছে সে রাস্তা ধরে, হালকা হালকা কুয়াশা পড়ছে, বেশ সুন্দর লাগতেছে তার কাছে।
চাঁদের একটা আলো, এক টুকরো চাঁদ আকাশে ভেসে আছে, সেই চাঁদের আলো রাস্তা ভাসিয়ে নিয়ে যাচ্ছে এরকম। তো বেশ ভালো লাগতেছে, কুয়াশার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এক সময় হাঁটতে হাঁটতে সে স্যারের বাসায় পৌঁছায় গেল। তো পৌঁছেই দেখলো যে স্যার ব্যস্ত, স্যার তাদের পরীক্ষা নিচ্ছে। তখন তার মনে পড়লো যে হ্যাঁ, আজকে তো স্যারের একটা পরীক্ষা নেওয়ার কথা, স্যার বলছিল পরীক্ষা নিব তোদের। তো সে একটু কাচুমাচু হয়ে গেল। স্যার বললো যে আচ্ছা তুই লেট করছিস, আয়। তো তাকে নিয়ে বসায় দিল। স্যার বললো যে এই কোয়েশ্চেন লেখ, পরীক্ষার প্রশ্ন দিয়ে দিল, ওরা লেখ। যাই হোক, লেখা শুরু করলো, পরীক্ষা দিল তারা সব বন্ধুরা, তারা আগেই শেষ করছে, খাতা দিল। আরমানও তারপরে খাতা দিল, দেওয়ার পর স্যার খাতাগুলো নিয়ে খাতা দেখলেন স্যার বসে বসে। তো তারা মোট 6 জন ছিলেন, 6 জনের খাতা দেখতে স্যারের বেশ খানিকক্ষণ সময় লাগছে। এই সময়ের মধ্যে আরমান দেখলো বন্ধুরা একটু রাগ তার উপরে। তো সে কথা বলার চেষ্টা করলো, স্যারের সামনে তা তো বলা যায় না। যাই হোক, স্যার সবাইকে মোটামুটি তার মতো একটা মার্কিং দিলেন, দিয়ে আরো অনেকক্ষণ বুঝাইলেন যে এর থেকে ভালো করতে হবে, এরকম করলে হবে না, ইত্যাদি ইত্যাদি। অনেকক্ষণ বোঝায় টুজায় তাদেরকে বললো যে তোরা চা খেয়ে যা, পিঠা বানাইছে বাসা, পিঠাও খেয়ে যা। তো দিল, স্যারের বাসা থেকে চা দিল এবং তেলের পিঠা দিল। তো পিঠাটা নাকি খুব মজা হয়েছিল, পিঠা খেয়ে খুব ভালো লাগলো। তো আরমান বলল, স্যার আমি কি 2টা নিতে পারি সাথে? স্যার বললো, আরে পারবি না কেন, অবশ্যই পারবি, নিয়ে যা। তো স্যার দেখা গেল যে বাসার থেকে এরকম একটা প্যাকেটের মধ্যে আরমানকে এরকম পিঠা 2টা দিল। আরমান নিয়ে তার ব্যাগের মধ্যে রাখলো, হাতের মধ্যে তেল লেগে গেছে, আর কিছু বললো না, মুছে ফেললো এই পাশে। তো সে বসে স্যার আরো তাদের কিছুক্ষণ এটা ওইটা বললো, বলার পর স্যার বিদায় দিলেন। তো সবাই বের হয়েছে। আরমান বন্ধুদের সাথে বললো, কি ব্যাপার তোরা মুড মারতেছিস কেন? এই ব্যাপার। তো বললো, আরে বেটা তোরা ডাকতে গেছি, তোরা পাইলাম না এসে। যাই হোক, তাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে সময় কাটায়। তো দেখা গেল যে তারা বলছে চল যাই। তো ওদের মধ্যে যারা আসছে তাদের ওর বাকি ওখান থেকে 3 জন চলে গেছে, আর এই 3 জন সোজা দিয়ে বাঁ দিক দিয়ে চলে যাবে। তো হাঁটতে হাঁটতে সামনে যে আরমানের কাছ থেকে বিদায় নিয়ে তারা চলে গেল। আর আরমান নামলো আইলে, কেন আরমান চিন্তা করছে যে আমি আর এখন রাস্তা দিয়ে যাবো না, শর্টকাট দিয়ে চলে যাই। আইলে নেমে সে হাঁটতেছে। তো দেখলো যে বেশ কুয়াশা পড়ছে ওই দিন, কুয়াশা মোটামুটি ভরে ফেলছে চারপাশ, মানে একদম প্রায় হাঁটু পর্যন্ত কুয়াশা এখানে। তো কেমন যেন একটু গা মানে শিরশির করতেছিল আরমানের কাছে, এরকম মানে দেখা যাচ্ছে না, তো মনে হচ্ছে যে ওই পাশে রাস্তাটা দেখা যাচ্ছে এবং রাস্তার নিচ পর্যন্ত কুয়াশা পুরা। এবং সে কিন্তু কুয়াশার মধ্যে আইলের মধ্যে হেঁটে যাচ্ছে। তার মনে হলো যে হঠাৎ করে পা এদিক ওদিক দিয়ে কোথায় পড়লে তো পা ভেঙেও যাবে, মস্কায় যাবে পা, তখন তো বিশাল সমস্যা। ভাবলো যে এই আইলে নামাটা ঠিক হয় নাই তার। তো তারপর একটু আন্দাজ করে করে যাচ্ছে, তার সাথে কোনো ফ্ল্যাশ লাইট কিছুই নেই। আর তার কিছু বই খাতা আছে ব্যাগের মধ্যে, আর ওই যে স্যারের তেলের পিঠাটা সে ঢুকায় নিছে। আবার এটাও টেনশন হচ্ছে যে ওইখান থেকে তেল চোয়ায় পড়ে যদি খাতাতে পড়ে, বইতে পড়ে, এক সমস্যা। যাই হোক, তারপরও হেঁটে হেঁটে যাচ্ছে সে সামনে। তো এই আইলটা ধরে, যে আইলটা ধরে সে নামছে বন্ধুদের থেকে বিদায় নিয়ে, এই আইল দিয়ে সন্ধ্যা নামে না। সে যদি স্যারের বাসা থেকে নামে, স্যারের বাসার পাশ দিয়ে ঘেসে একটা আইল ধরে নামে। সে আইল ধরে হাঁটতে হাঁটতে এখন যে আইলটা দিয়ে সে আসতেছে, সেই আইলের কাছে এসে, মানে সেই আইলটা এক জায়গায় মিশে এটার সাথে আর কি, সেটার কাছে এসে সেই যে মানে সেটা একটা 4 রাস্তার মতো আর কি, আইল ওদিকেও চলে গেছে, এদিকেও চলে গেছে। ওইখানে এসে সাধারণত এই বন্ধুদের বিদায় দেয়, বন্ধুরা এই আইল ধরে উঠে রাস্তায় ওই পাশ থেকে নেমে তাদের বাড়ির দিকে চলে যায়। কিন্তু আজকে আরমানের এই উল্টা হাঁটা লাগছে। আসলে বন্ধুরা রাস্তায় উঠছে দেখে সেও তাদের সাথে গল্প করতে করতে এবং তাদের ওই যে একটু মানাইতে তারা রাগ করছিল, রাস্তায় উঠে গেছিল। এখন এতটুকু তার কিন্তু এক্সট্রা হাঁটা লাগতেছে। আর এখন পর্যন্ত সে তার ওই নির্দিষ্ট জায়গায় পৌঁছায় নাই যেখান থেকে সে বন্ধুদেরকে বিদায় দিত। তো সেখানে আসতেছে, দেখতেছে যে মানে দুই পাশে কুয়াশা জমে গেছে, সুতরাং বুঝতেও পারতেছে না ঠিক মতো, একটু কষ্টই হচ্ছে বুঝতে। আর সামনে তাকাও দেখতেছে বেশ দূরে কুয়াশা, মানে মাটির মধ্যে কুয়াশা একদম লেপ্টে আছে এরকম দেখতেছে। তো বুঝতে একটু কষ্ট হইতেছে যে সে কোথায় এসে থামবে, কারণ ওইখানে যদি ওই যে চৌরাস্তা ওইটা যদি চিনতে না পারে, তাহলে কিন্তু সোজা আরেক দিকে হেঁটে চলে যাবে সে। তো যাই হোক, হাঁটতে হাঁটতে সে মনে মনে গুনগুন করে গান গাওয়ার চেষ্টা করতেছে, মানে নিজেকে একটু প্রবোধ দেওয়ার জন্য, কারণ সে নার্ভাস হয়ে গেছে, একটু ভয়ও লাগতেছে। তো যাই হোক, এক পর্যায়ে এসে সে ওই জায়গায় মোটামুটি পৌঁছালো, বুঝতে পারছে, কারণ যেখানে এসে দাঁড়াইলো তার থেকে বেশ পিছনে যে একটা বড় এরকম ক্ষেতের মতো আছে, দেখতে পাচ্ছে যে ওই ক্ষেতের পাশে গাছপালা আছে, ওইটা সে চিনতে পারছে, বুঝলো আচ্ছা এই জায়গা আছে, এখন তাকে বাঁ দিক দিয়ে যে সোজা যেতে হবে। তো সে টার্ন নিয়ে সোজা হেঁটে যাচ্ছে, আর এখন একটু রিল্যাক্স লাগতেছে, যদিও কুয়াশা এখনো আছে, আকাশে চাঁদ, এবং এই কুয়াশার মধ্যে চাঁদ পড়ে, চাঁদের আলো পড়ে কুয়াশাটা জলজল করতেছে, মাঝে মাঝে আবার কুয়াশা ফিনফিনে মানে সরে গিয়ে ওখানে ক্ষেত দেখা যাচ্ছে। তো যাই হোক, একটা কেমন জানি কাঁচা মাটির ঘ্রাণ, সাথে একটা ঝাঁঝালো ঘ্রাণ, এর মধ্যে সে হেঁটে যাচ্ছে। আর তার মাঝে সে মাঝে মাঝে তার এই তেলের পিঠার ঘ্রাণ পাচ্ছে, কারণ তেলের পিঠা যে ভাজছে এটা তেল চোয়াচো পড়তেছিল, খুবই মজা ছিল।
আর ভেতরে নারকেল টারকেল দেওয়া, মানে অন্যরকম ঘ্রাণ, সেটা ঘ্রাণও তার নাকে এসে লাগতেছে। তো অনেক দূর হাঁটতে হাঁটতে তার খিদা লেগে গেল। সে মানে হেঁটে আসতেছে, তার খিদা লেগে গেল। সে মনে করলো যে আমি একটু খেয়ে ফেলি পিঠা, এখন আর এগুলো বাসায় নিয়ে কি করব। তো ব্যাগটার চেন নামায় সে ওই পিঠার ঠোঙাটা বের করলো, বের করে আবার খাওয়া শুরু করলো আর হাঁটতেছে। হাঁটতে হাঁটতে এক সময় দিঘির কাছে চলে আসছে। তার বাসা থেকে বেশ দূরে না, মোটামুটি অর্ধেকের বেশি রাস্তা চলে আসছে। দিঘির কাছে আসছে তো দেখলো যে চাঁদের আলো পড়ে সেই দিঘির পানি বেশ টলমলে লাগতেছে, এর মধ্যে যে হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে, হালকা হালকা কুয়াশা ভেসে যাচ্ছে। তো সে পিঠাটা খাচ্ছে, খেতে খেতে সামনে যাচ্ছে। একটা পিঠা শেষ, আর একটা পিঠা আছে, ওইটা কামড় বসেছে। বেশ খানিকটা আসার পর দেখলো যে দিঘির ওই পাশে বেশ হুল্লোড় শুনতে পাইতেছে সে, মানে মনে হচ্ছে যে মানে ছেলেবেলারা যে চিৎকার করে এরকম, মানে বেশ হাউকাউ করতেছে এরকম এসে। তো সে অবাক হইলো যে কে এখানে হাউকাউ করতেছে রাতের বেলা, আর শীত শীত তো, ঠান্ডা, মানে বেশ ঠান্ডা, মানে ভালোই বলা চলে, ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে এরকম সময়। এই সময় রাতের বেলা এখানে হল্লোড় করবে কি স্কুল ঘরের কাছে? এদিক থেকে স্কুল ঘরটা দেখা যাইতেছে পুরা, মনে হচ্ছে যে একটা পুরা দৈত্যের মতো দাঁড়ায় আছে, অন্ধকার, কোনো আলো নাই, দেখলেই ভয় লাগে। স্কুল ঘর ইটা দেখলে, 2 তলা বিল্ডিংটা পুরা পানির পাশে। তো সে পিঠাটা খেতে খেতে, পিঠার মানে লাস্ট কামড় দিয়ে সে হাতটা এরকম মুছতে মুছতে ওই ঠোঙ্গাটাও ফেলে দিল আর হেঁটে হেঁটে যাচ্ছে সামনে। তো সে যখন নাকি ওই মানে ইসের কাছে চলে আসছে, দিঘির শেষ প্রান্তের দিকে চলে আসছে, ওই সময় দেখলো সামনের ওই যে নারকেল গাছ, নারকেল গাছের উপরে মনে হলো মানুষজন, মানে কতগুলো ছেলে পেলে মনে হইতেছে, দেখে অবয়ব দেখে বোঝা যাচ্ছে না উপর থেকে। ওখান থেকে একজন চিন্তা করলো, কিরে আরমান, কি অবস্থা, তুই এতক্ষণে আসলি? তো সবাক হয়ে গেল, কিরে, এই গলা হইলো তার ফ্রেন্ড, ওই যে বিদায় নিছে, যে 3 জন ফ্রেন্ড বিদায় নিছে, ওই 3 জন। তো বলতেছে যে মানে চিল্লা চিৎকার বলতে, তোরা এখানে কি করছ, তোরা তো বাসায় গেছিস, তোরা এখানে? আরে না বেটা, আমরা আইসি এখানে পুকুরে। পুকুরে মানে? পুকুরে দাবাইতাম। তো বলছে, এই শীতের মধ্যে কিসের পুকুরে দাবামো? আরে দেখ না, তুই তো ভীতু, পুকুরে নাইমা দেখ কি মজা, পানি গরম বেটা, উপর থেকে বন্ধুরা বলতেছে। সেখান থেকে শুনতে, এবং সেই এই যে তার যে বন্ধুরা ছিল 3 জন, 3 জনের গলা। তো তার এক ফ্রেন্ড বলতেছে, তুই তো সোসা, তুই হেনতে সাড়ে 2টা পিঠা চাই আনলি, আমগুলি আনলে কি তো? হ্যাঁ বেটা, তুই এখনো পিঠা খাইতে খাইতে আইসস? তো আরমান এখান থেকে হাঁটতে হাঁটতে একটু সামনে গেছে, তার থেকে দূরত্ব হবে মানে ওই গাছগুলোর দূরত্ব প্রায় 20-30 ফুট এরকম দূরত্বে। দেখতেছে যে গাছের উপরে বন্ধুরা, এবং নারকেল গাছে বসে আছে এরকম ধরে। তো সে বলতো, তোরা গাছে উঠছিস কেন? গাছের থেকে লাভ দেবো, কিন্তু কি মাথা কি খারাপ? এখন ঠান্ডা পড়ছে, ঠান্ডার মধ্যে পানিতে লাভ দেয় কেউ? আরে পানি গরম, তুই তো বিতু, এই যে পিঠা খেয়ে আইসো সারের থেকে সুসা, তুই তো পিঠা আমগুলিকেও 2টা করে চাইতে পারতি, আমগুলিকে তো চাইলি না। তো আরমান বলতেছে, আমি তো পিঠা খাইছি, এখন তো দেখলি কেমনে? কারে দেখছি না, তুই পিঠা খাইতে খাইতে আইসো এখানে? বলে দেখলো যে একজন বন্ধু ঝপ করে লাভ দিয়ে পানিতে পড়লো, হর্ষ করে পানিতে শব্দ হইলো, বলে পানির থেকে চিৎকার করতেছে, হ্যাঁ, মানে সে খুব মজা পেয়েছে। বাকি 2 জন বলতেছে, লাভ দে, লাভ দে, পানিতে লাভ দে, পানিতে লাভ দে। তার মান কি মনে করে করে তার কাছে কেমন যেন একটা ঘোরের মতো হয়ে গেল তাদের কথা শুনে। মনে হচ্ছে যে মানে আসলেই সে ওখানে যায়, সে লাভ দেয়, এরকম মনে হচ্ছে। সে হেঁটে হেঁটে একেবারে গাছের গোড়ায় চলে আসছে। এখান থেকে সে দাঁড়ায় বুঝতেছে অন্ধকার, মানে গাছের গোড়াটা বেশ অন্ধকার, ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া, এবং গাছের যে পাতাগুলো নড়তেছে, ঠান্ডা ঠান্ডা বাতাস কাঁপুনি ধরায় দিচ্ছে। আরমান কিন্তু হাত ওই ঠোঙ্গায় মোছার পরও বেশ তেলতেলা তার হাত, এবং উপরে সে বুঝতে পারতেছে গাছের মধ্যে ঝুলে আছে, এবং সে বুঝতে পারছে তার বন্ধু কথা যে বলতেছে সেম কণ্ঠ, ওই 2 বন্ধু, এবং গাছের সাথে ঝুলে আছে, বুঝতে পারতেছে গাছ জড়ায় ধরে আছে। উপর থেকে বললো, কিরে বেটা, তোরে কইলাম না লাভ দে বেটা, পানিতে লাভ দে। আরমান আর কোনো চিন্তা না করে, কেন জানি তার মনের মধ্যে একটা মানে অনেকটা মানে ঘোরের মতো হয়ে গেছে, মনে হচ্ছে সে হিপনোটাইজড। সে ব্যাগটা রেখে দিয়ে সে তার পায়ের যে জুতা ছিল, স্নিকার, সেটা খুলে ফেললো চাপ দিয়ে, আর শার্টটা খুলে রাখলো। শার্ট খোলার সাথে সাথেই তার ঠান্ডা একটা কামড় দিল শরীরে, কারণ বেশ ঠান্ডা বাতাস লাগছে। তো সে চিন্তা করতেছিল যে আরে আমি কি ঠান্ডা কি করতেছি। সাথে সাথে তার আবার বন্ধু আবার বললো, লাভ দে, লাভ দে, পানিতে লাভ দে। তার মনে হলো অনেক দূর থেকে তাকে বলতেছে কেউ, মানে তার কাছে মনে হলো অতীতের স্মৃতিতে সে চলে গেছে, খুব সুন্দর একটা মুহূর্ত। তারা বন্ধুরা আসলে পানিতে লাভ দিত একটা সময়, আরো যখন বয়স কম ছিল কয়েক বছর, তখন তারা বন্ধুরা এরকম এসে পানির মধ্যে লাফাইতো। তো সে ওখান থেকে কোনো কথা না শুনে, বন্ধুর কণ্ঠ শুনে লাভ দিল পানিতে, ঝপাস করে পড়লো পানিতে। এবং তার কাছে মনে হলো পানিটা আসলেই অনেকটা ওয়ার্ম, পানিটা ঠান্ডা না, পানিটা বেশ উষ্ণ। এবং সে পানিতে পড়ে ডুব দিয়ে আবার সাঁতার দিয়ে উঠলো, ভালোই সাঁতার কাটতে পারতো আরমান। সে মোটামুটি সাঁতরে কিছু তো যে মাথা উঁচু করে আবার দেখলো যে তার উপরে, গাছের উপরে বন্ধু বসা। তিনি তাকায় দেখতেছে যে তার বন্ধু কিন্তু, মানে সে তো বুঝতেছে এটা তার বন্ধু,
কিন্তু বন্ধুর কোনো শরীরের অন্য কিছু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে ডার্ক অবয়ব। হঠাৎ করে ওই গাছের উপর থেকে চোখ জ্বলে উঠলো, যে দুইজন ছিল মানে দুই জোড়া চোখ জ্বলে উঠলো এবং কণ্ঠটা বেশ ভারী হয়ে গেল, বেশ বয়স্ক মানুষের মতো। ওরে আর মা নাইসোস্টে পানিতে আজকে নিচে নিয়ে যাবো। তখনই সে দেখলো ঝপাস ঝপাস করে তার দুই পাশে পানিতে এসে কেউ পড়লো, বড় বড় দুটা গোলার মতো, মানে এরকম মানে গোল কুণ্ডের মতো সে পানিতে পড়লো, আর তার পা জানিকে নিচ থেকে চেপে ধরলো। আরমান 1 সেকেন্ডে ফিল করলো তাকে এক টানে পানির নিচে নিয়ে গেছে কেউ, এবং ভস করে তার মুখের মধ্যে পানি ঢুকে যাচ্ছিল। সে দম বন্ধ করে পানি নিচে চলে। আরমান কিন্তু ভালো সাঁতারু, কিন্তু সে বুঝতে পারতেছে তার পানির নিচে নিয়ে যাচ্ছে একদম। আরমান কিছু বুঝতে পারতেছে না, দুই হাত মানে প্রাণপণ ছুটতেছে এবং সে বুঝতে পারতেছে না। সে চোখ যখন মেলছিল তখন দেখছে পানির উপরে চাঁদের আলো বেশ খানিকটা পড়ছে এবং পানির উপরের অংশ খানিকটা আলোকিত, আর নিচের অংশটা মানে ঘোলা, মানে ঘোলা ঘোলা, মানে কর্দমাক্ত পানির মতো এরকম। এবং সে যাচ্ছে, তার পাশ দিয়ে কতগুলো আগাছার মতো সে দেখলে এরকম উঠতেছে উপরে, এবং কতগুলো সি উইডের মতো দেখতেছে, যেরকম মানে পানির নিচে যেরকম থাকে লতার মতো, এরকম ওইরকম কতগুলা পাশ দিয়ে এরকম উঠে যাচ্ছে উপরে। আরমান মনে করলো যে আজকে তার শেষ দিন, তার দম বন্ধ আসতেছে। সে চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করলো, মনে মনে দোয়া পড়া শুরু করলো যে আমাকে বাঁচাও, আমি তো শেষ। যখন সে দোয়াটা পড়তেছে হঠাৎ করে তার মনে হলো যে তার পায়ের যে বাঁধনটা আলগা হয়ে গেছে, মানে পায়ের বাঁধনটাকে ছেড়ে দিছে। সে মানে পানির নিচে তো দেখা যায় না, অন্ধকার, বললাম যে ঘোলা এবং অন্ধকার। আরেকটু উপরে যখন উঠে আসছে যেখানে আলো আছে, আলোকিত, ওই জায়গাটার মধ্যে সে দেখলো একটা বড় মাছ, এরকম বড় একটা মাছ এসে একটা ওই অন্ধকার যেই কুণ্ডুলিটা ছিল তার পাশে একটা কুণ্ডুলি, এরকম অন্ধকার কুণ্ডুলি অবয়ব, সেটাকে জোরে এসে ভেদ করে চলে গেল গুতা মেরে। বিশাল আকৃতির একটা মাছ, মাছটা বিশাল আকৃতি, মানে প্রায় তার সমান হবে। আরমান প্রাণপণে উপর ওঠার চেষ্টা করলো, হাত পা ছুড়ে, মানে দুই পা ছুড়ে দুই হাত দিয়ে কোনো মতে পানি কেটে, তার দম প্রায় শেষ, তার বুকের ভেতর ধুক 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 এরকম করতেছে। সে হুশ করে একসময় পানির উপরে ভেসে উঠলো। ভেসে উঠে এসে তাকায় দেখতেছে ওই গাছগুলো আছে, আশেপাশে কেউ নাই, শুনশান নীরবতা, আর এত ঠান্ডা বাতাস যে তাকে জমায় ফেলতেছে। সে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত বাড়ি খেতে খেতে সে কোনো মতে পাড়ে চলে আসলো। পাড়ে এসে হাতড়ে পাথড়ে উঠলো। উঠে সে তার জামাটা নিয়ে ওই ঠান্ডা মানে ভিজা শরীরে জামাটা পরে ফেললো, জুতাটাও ভিজা পায়ে পরে ফেললো, তার ব্যাগটা নিল এবং সে কাঁপতেছে, তার ভয়ে অন্তরাত্মা কাঁপতেছে। চারিপাশে শুনশান নীরবতা। স্কুলের বিল্ডিংটার দিকে তাকায় দেখতেছে একদম নীরব হয়ে আছে বিল্ডিংটা। তো সে তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে ওখান থেকে দৌড় দিল, দৌড় দিয়ে যাবে। এই সময় সে শব্দ পেল পুকুর পাড় থেকে কে জানি বলতেছে ভারী কণ্ঠে যে আজকে বেঁচে গেলি, তোলে যদি আরেকদিন পাই তলে নিয়ে যাবো একদম। তো আরমান দৌড়াইতে 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 সে পাড় দিয়ে তার বাড়ির কাছে চলে আসলো এক সময়, এবং বাড়িতে ঢুকলো। তখন তার প্রায় মানে শরীরে অসাড় হয়ে গেছে, আর কোনো নাই, মানে কোনো অনুভূতি নাই, আর তার কোনো বোধও নাই। তো সে বাসার মধ্যে ঢুকে সে চিৎকার করা শুরু করলো, উঠানে ঢুকে মা মা বলে চিৎকার করতে থাকলো। তো একটু পরে দেখলো তার মা দৌড় দিয়ে বেরিয়েছে ওখান থেকে, বাসার থেকে। তাদের বাসার ভেতরে বাতি জ্বলে উঠছে। তার বাবাও দৌড় দিয়ে বেরিয়েছে, বের হয়ে এসে তার বাবা উঠানে চলে আসছে, তাকে ধরে। তো তার বাবা একদম মানে মানে কেঁপে উঠলো যে কি অবস্থা। তো আরমান তখনই জ্ঞান হারাইছিল। তো জ্ঞান হারানোর পরে তাকে বাসার ভিতরে নিয়ে আসে। আরমানের হুঁশ ফিরে পড়ে। তো তখন দেখে যে তার বাবা মা তাকে মানে শুশ্রূষা করতেছে, মোটা কাপড় পেঁচানো শরীরে, তখনও তার ঠান্ডা ঠান্ডা লাগতেছে। তো জিজ্ঞেস করে বাবা মা কি হয়েছিল, তো বলে যে এরকম এরকম ব্যাপার। তো তার বাবা মা মুখ চাওয়াচাই করে, বলে যে কি ব্যাপার, এখন আর কি করার। তো যাই হোক, তাকে রাতের বেলা তার মা বসে থাকে তাদের বাসায়, এবং তাকে মানে পাশে বসে পাহারা দিয়ে থাকে তার মা। তো রাতের বেলা নাকি গভীর রাতে তাদের বাসায় ইট মারা শুরু করে। তাদের টিনের চাল ছিল, থাম থাম করে মানে ইট এসে পড়তেছিল তাদের টিনের চালে, মনে হচ্ছিল যে একদম চাল ভেঙে ফেলবে, এরকম একটা অবস্থা। তো আরমানের বাবা নাকি মানে হাঁক দিয়ে বের হয় বাসা বের, এই কে ইট মারে, কে ইট মারে। তখন নাকি আরো বেশি ইট মারা শুরু করে, এবং ইটগুলো এসে নাকি তাদের যে বারান্দা, তাদের বারান্দা ছিল মানে কোমর পর্যন্ত মানে সিমেন্ট করা, দেয়াল করা, এবং তার উপরে গ্রিল দেওয়া লোহার। ওই গ্রিলের মধ্যে নাকি এসে ওই যে মাটির চাকা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যেতেছিল বাড়ি খেয়ে, এবং তার বাবা পরে ভয়ে ঘরে ঢুকে যায় এবং দোয়া পড়তে থাকে, এবং রাতে অনেকক্ষণ ধরে ঢিল মারামারি চলে, কঠিন অবস্থা। যাই হোক, ভোরের দিকে যখন ফজরের আজান দেয় তখন এগুলো বন্ধ হয়ে যায়, তার কিছুক্ষণ আগেই বন্ধ হয়। তো তার বাবা তাড়াতাড়ি চিন্তা করে যে এটা তো কোনো একটা ব্যবস্থা নিতে হবে। ফজরের সময় তিনি চলে যান মসজিদে। তার আম্মা খুব ভয় ভয় ছিল, আরমানের আম্মা। তো বলে যে মসজিদে যে কথা বলতে হবে হুজুরের সাথে, কি অবস্থা।
তো তিনি চলে যান, যে নামাজ পড়ে তিনি হুজুরের সাথে কথা বলেন এবং হুজুর ওখানকার আরেকজন সিনিয়র মাদ্রাসার আলেম আছে তাকে পাঠায় দেন বাসায়। তো তিনি আসেন, এসে আরমানকে দেখেন, দেখে বলে যে ও আসলে ওই দিক দিয়ে চলাফেরা করে, তো ওখানে ওই দুষ্ট জিন থাকে ওই জায়গায়, কারণ ওই বিল্ডিংটা পুরো খালি থাকে রাতের বেলা, বিল্ডিং এর অনেক বদনামও আছে আশেপাশে। তো ওই পানির পাশে ওই জিন গুলা ছিল আর কি। তো ও আসতেছিল, তো হাতের মধ্যে ওই যে বলছে যে ভাজা পিঠা খাইছে, তো ওগুলা দেখে তারা হয়তো দেখছেও তাকে খাইতে। তো ওই আর কি চিন্তা করছিল যে পানির মধ্যে নিয়ে কিছু করবে। যাই হোক, ছেলের ইমান ভালো, মন থেকে ইমানই জোর দিয়ে সে চেষ্টা করছে, মানে আল্লাহকে ডাকছে, আল্লাহ ছেড়ে মানে তাকে বাঁচাইছে আল্লাহ। তো যাই হোক, ওই রাতের বেলা ওকে ওই ফলো করে সেই ঢিল ঢুল মারছে আর কি, ভয়টাই দেখাবে আর কিছু না। তো উনি ওই যিনি সিনিয়র ছিলেন, ছাত্র ছিলেন মাদ্রাসার আলেম, তিনি দোয়া দরুদ পড়ে দিয়ে যান ওনাদের বাসায় এবং বলে বন্ধ করে দেন। তো এগুলো করার পর মোটামুটি আরমান একটু ঠিক ছিল। এরপরও নাকি আরমানদের যে বাথরুম ছিল বাসার বাইরে, মানে রাতের বেলা বাইরে যাইতে হতো, আরমান নাকি ওই বাথরুমে যখন সে বেরোইতে যাইতো তখন নাকি দেখতো যে বাথরুমের ওখান থেকে তাকে ডাকতেছে, আয় আয় তাড়াতাড়ি আয়। সে তখন আর ভয়ে, মানে সে একদম শুনতো, একদম নাকি কণ্ঠে বলতেছে, ভয় আর বেরোতো না। সে তার বাবার কাছে বলতো। শেষ পর্যন্ত তার বাবা সহ ওখানে ওই হারিকেন নিয়ে তার বাবা যেত বাথরুমের ওই পুরো রাস্তা পর্যন্ত, তারপরে গিয়ে ওখানে থাকতো, তার বাবা পাহারা দিত। খুবই মানে একটা ভয়ের ব্যাপার ছিল ওই সময়। তো তারপরে তার বাবা মসজিদে যে আবার হুজুরের সাথে কথা বলেন এবং ওই আলেম ওনাদের পাশের গ্রাম থেকে আরেকজন বড় আলেমকে নিয়ে আসেন, এসে আরমানকে ঝাড়েন, ঝেড়ে রুকাইয়া করেন, করে তখন নাকি ওই জিনগুলাকে হাজির করে। তো ওই জিনগুলা আসছিল, তো জিনগুলাকে নাকি হাজির করা হয়েছিল একটা ছাগলের উপরে। মানে এটা খুব অন্যরকম জিনিস, যেটা আরমান কখনো দেখে নাই। একটা ছাগলের উপর নাকি আনা হয়েছিল এবং এই ছাগলটা একটা নিরীহ ছাগল ছিল, সেটা যেই মানে মানে কঠিন আচরণ শুরু করে সেটা বলার মতো না। সেটা নাকি মানে মাথা দিয়ে, মানে তার শিং দিয়ে গুতা দিয়ে ওই চকির পাশের কাঠ ভেঙে ফেলছিল, টুকরা করে ফেলছিল এবং ভয়ঙ্কর শব্দ করতেছিল ছাগলটা, চোখ টোক লাল হয়ে গেছিল অন্যরকম। তো ওখানে হুজুর মুরাকাবা করে অনেকক্ষণ মানে ই করে এবং ছাগলটা নাকি কেমন আচরণ, দড়ি যে বেঁধে রাখছিল ছিঁড়ে ফেলতে চাচ্ছিল সে, ওরকম ভয়ঙ্কর একটা অবস্থা। এবং পারলে মনে হচ্ছিল যে আরমানের দিকে এসে মানে আরমানকে গোদা মারে এরকম। তো যাই হোক, এই অবস্থায় অনেকক্ষণ মুরাকাবা করার পরে তো তখন নাকি ওই ছাগলটাকে যখন খোলা হয়, ছাগলটা নাকি হাতের থেকে দড়ি টান দিয়ে মানে ছুটে, মানে হাতে যে ধরছিল মানে একদম ছিঁড়ে হাত ছড়ে চলে যায়, আর মানে বাবার হাত ছড়ে বের হয়ে যায় ঘর থেকে। ওই ছাগলকে নাকি আর পাওয়া যায় নাই, ছাগলটা নাকি ওখান থেকে কোথায় চলে গেছে আর পাওয়া যায় নাই। তো যাই হোক, ওই তখন হুজুর বলে যে ওই ছাগলকে নিয়ে গেছে ওরা, ওই যে জিনরা ছিল ওরা নিয়ে গেছে। ওরা ওই যে আরমানকে টার্গেট করছিল এবং তারা বিরক্ত করতে আরমানকে তারা চেষ্টা করছে মানে ক্ষতি করার, করতে পারে নাই। তো বলছে যে আর আসবে না, আর কিছু করতে আসবে না ইনশাল্লাহ, তো আরমানের আর সমস্যা হবে না, তো দোয়া দরুদ পড়ে চলতে হবে ছেলেটাকে। আরমান নাকি তখন থেকেই মোটামুটি সিরিয়াস হয়ে যায়। সে সবসময় মানে প্র্যাকটিসিং অবস্থায় থাকে, নামাজ কালাম পড়ে এবং মানে নিজে যা যা মান আর মেনে চলার চেষ্টা করে। এবং এরপর আর তার কিছু হয় নাই। তবে আরমান রাতের বেলা গভীর রাতে আর ওরকম চলাফেরা করতো না। ওই স্যারের বাসা যখন পড়তে যেত তার বাবা নিয়ে যেত তাকে, মেন রাস্তা ধরে নিয়ে যেত তাকে। এরপর আর ও মানে তাকে একা আর যেতে দেয়নি এরকম। আর বন্ধুদেরকেও তার বাবা সাবধান করছিল যে তোমরাও চলাফেরা করো, একসাথে থাকো, এরকম আলাদা আলাদা চলাফেরা করো না গভীর রাতে। কারণ গ্রামে ওই সময় মানে এখনো মনে হয় সেরকমই, ওইরকম রাতে ওরকম রাস্তাগুলো অনেক নির্জন হয়ে যায়, আর পাশে ফসলের মাঠ থাকে, ক্ষেত থাকে, অনেক কিছু চলাফেরা করে সেই সময়। এইটা গ্রামের মানুষের বিশ্বাস এবং আসলে এই জিনিসগুলো অনেকটা এরকম। আপনারা যদি একটু কিতাবে পড়েন সেখানে লেখা আছে এরকম ধুধু প্রান্তরের মধ্যে এই জিনরা থাকে, বা অ্যাবান্ডেন্ট জায়গায় যেখানে কেউ না থাকে, খোলামেলা জায়গায় এরকম দুষ্ট জিনরা থাকে, তারা ওখানে চলাফেরা করে। রাতের বেলা ওখান দিয়ে ওই যে ভাজা পোড়া খেয়ে চলাফেরা করাটাও এরকম ঠিক না আসলে। তো যাই হোক, এই ছিল আরমান সরকারের শেয়ার করা ঘটনা। এই ঘটনাটা ওনার নিজের না, ওনার বড় ভাইয়ের সাথে ঘটেছিল। আজও সে এই ঘটনার কথা ভুলতে পারে না। বড় ভাই তখন ক্লাস 10-এ পড়তো। তো এক রাতে হয় কি, তুচ্ছ একটা বিষয় নিয়ে বাসার সবার সাথে তার ঝগড়া লাগে। রাগ করে সেই ভাইয়া স্টাডি রুমে গিয়ে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। ওনাদের যে স্টাডি রুমটা ছিল সেই রুমগুলো আবার বিশেষ করে স্টাডি রুম ওই বিল্ডিংয়ে যেগুলো ছিল রুমগুলো কিন্তু অন্য রুমগুলো থেকে একটু আলাদা। দরজা দুটো ছিল ভারী থাই গ্লাসের, আর বাসাটা পুরনো হওয়ায়
দরজা খুলতে বা বন্ধ করতে হলে বেশ জোরে জোরে টান দিতে হতো। অনেক সময় দেখা যায় যে থাই গ্লাস যদি পুরনো হয়ে যায়, নিচের যে চাকাগুলো এগুলো কিন্তু ক্ষয়ে যায়, দুর্বল হয়ে যায় বা ভেঙে যায়, তখন থাই গ্লাস লাগাতে গেলে কিন্তু বেশ কষ্ট করে লাগাতে হয়, আবার খুলতে গেলেও কষ্ট করে খুলতে হয়, আবার ক্যাচ 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 শব্দও হয়। যাদের বাসায় এরকম সমস্যা আছে তারা এটা বুঝতে পারবেন ভালো করেই। তো সে কি করেছে, ওই স্টাডি রুমে গিয়ে থাই গ্লাসটা লাগিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। ততক্ষণে অবশ্য বাসার সবাই ঘুমিয়ে পড়েছে। তো ভাইয়ার কিছুক্ষণ পরে হালকা তন্দ্রাচ্ছন্ন একটা ভাব চলে আসে আর কি, উনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান। ওনার যখন সেই তন্দ্রা ভাবটা এসেছে ঠিক তখনই হঠাৎ উনি একটা শব্দ শুনতে পান, এই থাই গ্লাস খোলার শব্দ। ধীরে ধীরে খুলছে কিন্তু স্পষ্ট, মনে হচ্ছে ধীরে ধীরে ক্যাচ 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 শব্দটা হচ্ছে, খুব ধীরে ধীরে আর কি, একবারে হ্যাচকা টান দিলে যেরকম একটা শব্দ হয় ওরকম না। কেউ যেন দরজাটা বাইরে থেকে এক টানে তবে ধীরে ধীরে খুলছে। উনি তো ভয়ে শরীরটা নাড়তে পারছিলেন না, কারণ ওই দরজাটা ওভাবে আসলে খোলে না। উনি চোখ খুলে দেখারও সাহস পাচ্ছিলেন না, কারণ মনে হচ্ছিল দরজার ওপাশে কেউ খুবই একটা অন্যরকম উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে আছে। কিছু সেকেন্ড পর শব্দটা থেমে গেল। অনেক কষ্টে সাহস জোগাড় করে উনি চোখটা খুললেন। উনি দেখলেন এই থাই গ্লাসের দরজাটা প্রায় 1 হাত পরিমাণ ফাঁকা হয়ে আছে, কিন্তু রুমে কেউ নেই, সবকিছু অস্বাভাবিক রকমের শান্ত। উনি আবার চোখ বন্ধ করে দেয়ালের দিকে ফিরে শুয়ে পড়লেন। ঠিক তখনই হঠাৎ করে কেউ যেন জোরে তার পাশের কোলবালিশটা তুলে নিয়ে তাকে আঘাত করলো। এবার আর 1 সেকেন্ডও দেরি করেননি ভাইয়া, এক লাফে বিছানা থেকে নেমে দৌড়ে এই সুপ্তি আপুর রুমে এসে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। তো ওই সময় অবশ্য বাড়ির অন্য কাউকে উনি বলেননি। পরদিন সকালবেলা পুরো ঘটনাটা বাসার সবাই জানতে পারেন যে এই ঘটনা ঘটেছে। সব শুনে এই সুপ্তি আপুর আব্বু উনি একটা কথাই বলেছিলেন যে ওই রুমে দিনে হোক রাতে হোক একা একা কেউ যেও না, যেতে হলে 2 জনে যাবে, একা একা ওখানে বসে পড়ার দরকার নাই। শুধু যে এই সুপ্তি আপুর ভাইয়া এরকম কোনো একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বিষয়টা এরকম না, পুরো বিল্ডিংয়ের অনেকেই অদ্ভুত কিছু প্রায় অনুভব করত। ওই বিল্ডিংয়ে যারা থাকতেন সবাই কিন্তু বাংলাদেশি, যেহেতু বাংলাদেশি যেই হাই কমিশন ছিল সেখানেই সবাই চাকরি করতেন। ওনারা মাঝরাতে কখনো কখনো ওয়াশরুমের বাইরে থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেতেন, কখনো আবার উপরের তলায় এরকম কান্নার আওয়াজ শোনা যেত। বিল্ডিংয়ে সবাই জানতো জায়গাটার অতীতের সাথে কিছু একটা জড়িয়ে আছে, কিন্তু কেউ এই বিষয়ে কথা বলতে চাইতো না, কেননা দেশের ভাবমূর্তির সাথে বিষয়টা জড়িত ছিল। কিন্তু এদিকে এই সুপ্তি আপু আর ওনার ভাই দুজনেই তো ছোট ছিলেন, ওনারা ভয় পেতে পারেন, এই জন্য কিন্তু ওনার আব্বু তেমন ডিটেলসে কিছু বলেননি। কিন্তু বড় হওয়ার পরে গল্পে গল্পে এই বিষয়গুলো কিন্তু ওনার আব্বু ওনাদেরকে বলেছেন। ওনার আব্বু বলেছেন যে অফিসের জানালা দিয়ে দুপুর 12টার দিকে ওনাদের যেই রুমটা মানে অফিস রুমটা, ওই পাশ দিয়ে কেউ একজন হাঁটাহাঁটি করে, এপাশ থেকে ওপাশ যায়, ওপাশ থেকে এপাশ আসে, কিন্তু ওই সময় ওখানে এই টাইপের লোক আসার কথা না। শুরুতেই বলেছি প্রিয় লিসেনার্স, ওই জায়গাটা খুবই রেস্ট্রিক্টেড, বাইরের লোকদের আসার ওখানে কোনো সুযোগ নেই, খুবই সিকিউরড একটা জায়গা। ওখানে তাহলে এই জিনিসটা কি আসে? মূলত ওই জায়গার কাছাকাছি সেই ঘেরা জায়গাটা যেখানে পূর্বে চিতা খোলা ছিল, অর্থাৎ মানুষকে নির্দিষ্ট যেই জায়গাটাতে পোড়ানো হতো। এবার আসি অন্য আরেকটি ঘটনায়। এই ঘটনাটা এই সুপ্তি আপু শুনেছেন ওনার আব্বুর কাছ থেকে। এই ঘটনাটা ঘটেছিল ঠিক একই বিল্ডিংয়ে 2006 কি 7 সালের দিকে। ঘটনাটা কিন্তু খুবই স্পর্শকাতর, অন্তত আমাদের বাংলাদেশের জন্য আর কি, কারণ এটা আমাদের দেশের সম্মানের সাথে জড়িত থাকার কারণে আমি কিন্তু অনেক কিছু প্রকাশ করছি না। তো এই বিল্ডিংয়ে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল। তো ওই সময় ওখানে একজন লোক ছিলেন যিনি ছিলেন ড্রাইভার বলতে উনি ওই অ্যাম্বাসিতে যারা চাকরি করতেন তো তাদের ড্রাইভার ছিলেন আর কি, তিনিও বাংলাদেশি। তবে ওনাদের যেই বিল্ডিংটা আর অফিসারদের যে বিল্ডিংটা, এই 2 বিল্ডিংয়ের সিঁড়ি ছিল 2 রকমের, মানে 2 রকমের বলতে একই সিঁড়ি না, 2টো সিঁড়ি আর কি।
তো ওই ফ্ল্যাটে, মানে ওই ড্রাইভার সাহেবের ফ্ল্যাটে 4 জন ব্যক্তি থাকতেন, বাবা, মা, তাদের ছেলে আর একটা ছোট মেয়ে। এই মেয়েটা ছিল বাবার আগের সন্তান, মানে আগের ঘরের সন্তান আর কি। অর্থাৎ উনি যেই মহিলাকে বিয়ে করেছেন, এই মেয়েটা আসলে তার সৎ মেয়ে হয়ে গেছে। মেয়েটির বয়স ঠিক কত ছিল কেউ নিশ্চিত করে ভাবে বলতে পারে না, তবে আশেপাশে যারা আছেন মানুষদের ধারণা হচ্ছে 10-11 বছরের কাছাকাছি হবে। অনেকেই জানতো যে মেয়েটা সৎ মায়ের কাছ থেকে ভালো ব্যবহার পেত না। অধিকাংশ সময় তাকে দিয়ে বাড়ির সব কাজ করানো হতো। গালিগালাজ করা এটা তো নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, আর ছোটখাটো বিষয়ই মেয়েটা নির্যাতনের শিকার হতো। এমনই একটা দিন, সেদিন মেয়েটিকে ওয়াশরুমে কাপড় ধোয়ানোর জন্য পাঠানো হয়। তার পেটে খুব ক্ষুধা ছিল। কাজ করতে করতে সে ক্ষুধায় কান্না করছিল। বাচ্চা মেয়ে সেই কান্না, এই কান্নাটা আসলে ওই পাষাণী সৎ মায়ের হৃদয়কে গলাতে পারেনি। বাচ্চার কান্নার শব্দে সে অত্যন্ত বিরক্ত হয়ে ওঠে। সে বিরক্ত হয়ে মেয়েটির মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করে। আঘাতটা এতটাই মারাত্মক ছিল যে মেয়েটি সেখানেই পড়ে মারা যায়। ঘটনাটা যেহেতু বাংলাদেশের বাইরে, দেশের সম্মানের সাথে জড়িত, যে বাংলাদেশি হাই কমিশনে এরকম একটা ঘটনা ঘটে গেছে, আর এই বিষয়ে কিন্তু কড়াকড়ি আইন রয়েছে। বিশেষ করে যারা ফরেন সার্ভিসে আছেন তারা কিন্তু এই বিষয়গুলো অবগত আছেন। যাই হোক, ওই পুরো পরিবারকে বাংলাদেশে ব্যাক করানো হয়। এরপর ওই পরিবারের সাথে কি হয়েছে না হয়েছে, কি ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে, এই বিষয়ে সুপ্তি আপু বলতে পারেননি। তবে মেয়েটির এই নির্মম মৃত্যুর পর ওই বিল্ডিংয়ে অদ্ভুত কিছু ঘটনা শুরু হয়ে যায়। তবে শুরুর দিকে এই বিষয়গুলো অতটা কেউ আমলে নেয়নি। আস্তে আস্তে বিষয়গুলো প্রকট হতে শুরু করে। ওই বিল্ডিংয়ের ওই যে ওয়াশরুমটা, যেই ওয়াশরুমটাতে ওই বাচ্চাটা নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, ওই ওয়াশরুম থেকে অনেকেই বাচ্চাটার কান্নার আওয়াজ শুনতে পেত। সে বলতো, ক্ষুধা লাগছে মা, ক্ষুধা লাগছে, এভাবে বলতো, কাপা কাপা গলায় বলতো, আবার কান্না শুরু হয়ে যেত। এরকম অনেকেই কিন্তু শুনেছে। শুরুর দিকে একজন দুজন এটার মুখোমুখি হয়েছে, কিন্তু আস্তে আস্তে দেখা গেল অনেকেই এই অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছে। সেই কথা, ক্ষুধা লাগছে মা, ক্ষুধা লাগছে, শুনতে অবিশ্বাস্য লাগে, তাই না প্রিয় লিসেনার্স? যে এমন একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটছে, কিন্তু এই বিষয়টা নিয়ে প্রকাশ্যে কেউ কথা বলার সাহস করতো না, যেন বললেই আরো কিছু ঘটবে। আর তাছাড়া বাইরের দেশের ব্যাপার তো, অনেক কিছু তো রয়ে শয়ে মেনে নিতে হয়। তো তবে শেষ পর্যন্ত বিল্ডিংয়ের লোকজন সিদ্ধান্ত নেয় একজন ভালো হুজুরকে ডেকে মেয়েটির জন্য দোয়া মাহফিল করানো হয়। একবার না, কয়েকবার। তবে এরপর থেকে সেই কান্নার আওয়াজ ধীরে ধীরে কমতে শুরু করে। পুরোপুরি বন্ধ হয়ে যায় নাই কখনোই, তবে আগের মতো এতটা তীব্র ছিল না। 2016 সালে ওনারা বাংলাদেশে চলে আসেন সপরিবারে। ওনার বাবার বাংলাদেশে চলে আসার জন্য অর্ডার হয়ে যায়। এখন সেই বিল্ডিংয়ে কিছু হয় কিনা বা এখন সেখানকার কি অবস্থা, এখন কোনো খোঁজখবর জানেন না বলে জানিয়েছেন সুপ্তি আপু। ওনার সাথে আমার কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে। আসলে যেহেতু একটা স্পর্শকাতর ঘটনাটা আপনারা কিভাবে, মানে ভৌতিকতার মানদণ্ডে কতটুকু বিবেচনা করবেন সেই হিসাবটা তো একরকমের, তবে যেই জায়গায় ঘটেছে জায়গাটার যেই নিরাপত্তা সংক্রান্ত যে ব্যাপারগুলো সেগুলো তো আবার এক ধরনের। এই জন্য আমি যখন আপুর সাথে কথা বললাম, ওনার হাজব্যান্ডের সাথেও কথা বললাম, আরও কিছু তথ্য আমি জানলাম। পরে আপুকে বলেছিলাম যে আপনি আবার নতুন করে আরও কিছু ঘটনা, এই সম্পর্কিত আরও কিছু ঘটনা বা আপনার সাথে ঘটে যাওয়া আরও কিছু ঘটনা আমাদেরকে ইমেল করবেন। তো উনিও বলেছেন যে সেই ঘটনাগুলো আবার উনি ইমেল করবেন। প্রিয় লিসেনার্স, ক্ষুধা লাগছে মা, ক্ষুধা লাগছে, একটা অল্প বয়স্ক মেয়ে, যার আসলে ওই বয়সে তার চাহিদাটা কি ছিল? সে তার মা বাবার কোলে থাকবে,
মা বাবার ভালোবাসা পাবে, তাই তো? তাকে সে পেয়েছে। সে তার সৎ মায়ের ভয়ঙ্কর আক্রোশের শিকার হয়ে সে দিনানিপাত করছিল। একটা ক্ষুধায় আক্রান্ত, মানে পেটে ক্ষুধা রয়েছে এমন একটা বাচ্চা মেয়েকে দিয়ে কাপড় কাচানো হচ্ছিল, আর সে যখন কান্না করছিল, এই কান্নাটাই তার কাল হয়ে যায়। এটাই ছিল তার জীবনের শেষ কান্না। সে এই পৃথিবীতে আর নেই, কিন্তু তার কান্না কিন্তু দীর্ঘশ্বাস হয়ে অভিশাপ হয়ে বারবার বারবার ফেরত আসছে। সে বারবার জানিয়ে দিচ্ছে যে তার সাথে কি হয়েছে। সে পৃথিবীতে নেই, বারজাখের জীবনে চলে গেছে, সে আর আসতে পারবে না। কিন্তু তার হয়ে অশরীররা কিন্তু জানান দিয়ে যাচ্ছে তার সাথে কি পরিণতি হয়েছিল। জানি না ওই ফ্যামিলির লোকজন যারা এখন জীবিত আছেন তারা আপনাদের হরওয়ার্ল্ড শুনছেন কিনা আমি জানি না, তবে এতটুকুই বলবো, যদি শুনে থাকেন তাহলে আল্লাহ তাআলার দরবারে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে, আর বাচ্চাটার কবরের কাছে গিয়ে হলেও ক্ষমা চেয়ে নিতে হবে। না হলে এই যে বাচ্চাটার অভিশাপ, তার যে কান্না, এটা শত সহস্র গুণ বেড়ে গিয়ে ভয়ানক তীর হয়ে তাদের বুকেই ফেরত আসবে। রাত তখন প্রায় 11:30। লালমনিরহাটের এক গ্রামের শেষ প্রান্তের বাঁশঝাড়ের পাশে ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকতেন গ্রামের সবচেয়ে রহস্যময় মানুষ কবিরাজ আব্দুল কাদের। লোকজন বলতো তিনি শুধু গাছরা দিয়ে রোগ সরাতেন না, জিন পেত আর যত শক্তি আছে সবগুলোকেই বশ করতেন। তবে একটি নিয়ম ছিল, সূর্য ডুবে যাওয়ার পরে তিনি কোনো রোগী দেখতেন না। যেই রাতে দরজায় কড়া নড়ত তিনি ফিরিয়ে দিতেন, কারণ তিনি বলতেন রাতের রোগী সবসময় মানুষ হয় না। গ্রামের মানুষ কথাটা শুনে ভয়ে আর প্রশ্ন করত না। এক বর্ষা রাতে প্রচন্ড ঝড় উঠল। বজ্রপাতের আলোয় চারপাশ বারবার আলোকিত হয়, আবার অন্ধকার হয়। হঠাৎ দরজায় শব্দ হলো। তিনি প্রথমে ভাবলেন বাতাসের শব্দ, কিন্তু আবার ওই একই শব্দ। তিনি দরজার কাছে গিয়ে বললেন, কে? বাইরে থেকে কাপা গলায় উত্তর এলো, হুজুর, আমার মেয়েকে বাঁচান। দরজা খুলতেই দেখা গেল ভেজা কাপড় পরা এক মধ্যবয়সী লোক। লোকটার চোখ মুখ লাল। সে কাঁদতে কাঁদতে বলল, 3 দিন ধরে আমার মেয়ে শুধু হাসছে, তারপর অচেনা ভাষায় কথা বলছে। গ্রামের কেউ কাছে যেতে পারছে না। কবিরাজ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর জিজ্ঞেস করলেন, আজকে কি বার? লোকটি বলল, বৃহস্পতিবার। এই কথা শুনেই কবিরাজের মুখের রং বদলে গেল। তিনি বিড়বিড় করে বললেন, আজকের রাতটা ভালো নয়। তারপর তিনি ব্যাগে কিছু শুকনো কাপড়, সরিষা, কালো জিরা, পুরনো তাবিজ আর একটি কালো কাপড় নিয়ে বের হলেন। গ্রাম থেকে লোকটির বাড়ি যেতে প্রায় 40 মিনিট হাঁটতে হয়। পথে বিশাল এক আবার কবরস্থান। সেখানে পৌঁছাতেই কবিরাজ হঠাৎ থেমে গেলেন। তিনি অনুভব করলেন কেউ যেন তাদের পিছনে হাঁটছে। লোকটি ফিরে তাকালো, কেউ নেই। আবার হাঁটা শুরু করল। পিছন থেকে ভেসে এলো শিশুর হাসি। লোকটি ভয়ে কাঁদতে লাগলো, কিন্তু কবিরাজ একবারও পিছনে তাকালেন। তিনি শুধু বললেন, যাই শুনো পিছনে তাকাবেন। কবরস্থান পার হওয়ার পর তারা যখন বাড়িতে পৌঁছালো তখন রাত প্রায় 1টা। মেয়েটিকে একটি ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ঘরে ঢুকেই কবিরাজ বুঝলেন এটা সাধারণ কোনো সমস্যা না। মেয়েটি মাথা নিচু করে বসেছিল। হঠাৎ ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ সম্পূর্ণ কালো।
তারপর সে এমন এক গলায় কথা বলল যা কোনো মানুষের হতে পারে না। অনেক বছর পর আবার এলি কাদের কবিরাজের হাত থেকে তাবিজ মাটিতে পড়ে গেল, কারণ এই নাম ধরে তাকে শেষবার ডেকেছিল সেই সত্তা যাকে তিনি 20 বছর আগে একটি শ্মশানের বট গাছের নিচে বন্দি করেছিলেন। আর সেই সত্তার ফিরে আসার অর্থ ছিল এবার শুধু একটি মেয়ে নয়, পুরো গ্রামের উপর নেমে আসতে চলছে এক ভয়ানক অভিশাপ। মেয়েটির মুখে নিজের নাম শুনে কবিরাজ আব্দুল কাদেরের বুকটা কেঁপে উঠল। ঘরের সবাই তখন ভয়ে এক কোণে সরে গেছে। মেয়েটি ধীরে ধীরে মাথা কাত করে এমনভাবে হাসতে লাগলো যেন সেই হাসি মানুষের নয়। তারপর সে বলল, আমাকে চিনতে পারছিস কাদের? কবিরাজ চোখ বন্ধ করে নিচু স্বরে কুরআন তালাওয়াত করতে শুরু করলেন। হঠাৎ পুরো ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল। জ্বলতে থাকা হারিকেন আলো একবার নিভে আবার জ্বলে উঠল। মেয়েটি এবার এমন জোরে চিৎকার দিল যে জানালার কাঁচ পর্যন্ত কেঁপে উঠল। বাইরে বাজার থেকে শত শত কাক একসঙ্গে ডানা ঝাপটাতে লাগলো। কবিরাজ ব্যাগ থেকে সরিষা আর কালো জিরা বের করে চারদিকে ছিটিয়ে দিলেন। এরপর কালো কাপড়ের ভিতর থেকে একটি বহু বছরের পুরনো তাবিজ বের করলেন। তাবিজটি দেখেই মেয়েটি অস্বাভাবিকভাবে ছটফট করতে শুরু করল। সে গর্জে উঠল, ওটা সরিয়ে ফেল, ওটা আমার। কবিরাজ শান্ত গলায় বললেন, তুই কে? মেয়েটি কয়েক মুহূর্ত চুপ থেকে ফিসফিস করে বলল, 20 বছর আগে আমাকে বন্দি করেছি, কিন্তু আমার সব দরজা বন্ধ করতে পারিসনি। এই কথা শুনে কবিরাজের চোখে ভেসে উঠল বহু বছরের পুরনো এক রাত। তখন তিনি তরুণ, এক শ্মশানের পাশে বিশাল বট গাছের নিচে এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছিল। সেই রাতে গ্রামের 5 জন মানুষ নিখোঁজ ছিল। অবশেষে তিনি একটি ভয়ঙ্কর শক্তিকে বিশেষ দোয়া ও তাবিজের মাধ্যমে একটি মাটির কলসের ভিতর বন্দি করেছিলেন। বিদায় নেওয়ার আগে তার গুরু বলেছিলেন, কখনো বৃহস্পতিবার গভীর রাতে সেই কলসের কাছে যাস না। যদি সিল ভেঙে যায় সে প্রতিশোধ নেবে। কিন্তু কয়েক মাস আগে গ্রামের কিছু যুবক গুপ্তধনের আশায় সেই পুরনো জায়গায় ঘোরাঘুরি করেছিল। তখনই কি কবিরাজের বুকের ভিতর হিম হয়ে গেল। হঠাৎ মেয়েটি নিজের বাঁধা হাত এমন জোরে টান দিল যে মোটা দড়ি ছিঁড়ে গেল। ঘরের সবাই আতঙ্কে দরজার দিকে ছুটল। মেয়েটি ধীরে ধীরে দাঁড়িয়ে বলল, আজ শুধু শুরু, আগামী 3 রাতের মধ্যে আমি 7টি প্রাণ পাব। কথা শেষ হতেই ঘরের সব আলো একসঙ্গে নিভে গেল। চারদিকে শুধু শোনা যেতে লাগলো খিল 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 হাসির শব্দ। অন্ধকারের মধ্যে কবিরাজ বুঝতে পারলেন এবার শুধু তাকে কবিরাজ বুঝতে পারলেন এবার তাকে শুধু একজন রোগী নয়, পুরো গ্রামকে বাঁচানোর লড়াইয়ে নামতে হবে। রাত তখন প্রায় 2টা। ঘরের ভিতর এখনো অদ্ভুত এক ঠান্ডা বাতাস বইছে। হারিকেন আবার জ্বলানো হয়েছে, কিন্তু শিখা স্থির থাকছে না, বারবার কেঁপে উঠছে। কবিরাজ আব্দুল কাদের মেয়েটির দিকে তাকিয়ে বুঝলেন সময় খুবই কম। তিনি পরিবারের সবাইকে বললেন, আজ রাত কেউ এই ঘর থেকে বের হবেন না, দরজা জানালা বন্ধ থাকবে। বাইরে যদি পরিচিত কারোর ডাকও শুনতে পায় তবুও খুলবেন না। এরপর তিনি তার পুরনো শিষ্য রহিমকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন সেই শ্মশানের দিকে। আকাশে চাঁদ নেই, ঘন কালো মেঘে সব ঢেকে গেছে। বাজারের ফাঁক দিয়ে হাঁটার সময় হঠাৎ রহিম থেমে গেল।
সে ফিসফিস করে বলল, হুজুর, সামনে কেউ দাঁড়িয়ে আছে। কবিরাজ তাকিয়ে দেখলেন সাদা কাপড় পরা এক বৃদ্ধ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। তিনি ডাকলেন, কে আপনি? কোনো উত্তরই নেই। এক ঝলক বিদ্যুৎ চমকালো, আর সেই আলো নিভেই বিদ্যুৎই অদৃশ্য। রহিমের হাত কাঁপতে শুরু করলো। তারা দ্রুত শ্মশানের দিকে এগোলো। অবশেষে বিশাল বটগাছটি দেখা গেল, কিন্তু কাছে যেতেই দুজনের শরীর হঠাৎ কেন জানি ঠান্ডা হয়ে গেল। মাটিতে বড় একটি গর্ত, চারদিকে ছড়িয়ে আছে ভাঙ্গা মাটির কলসের টুকরো। কবিরাজ হাঁটু গেড়ে বসে টুকরাগুলো হাতে তুলে নিলেন। ধীরে ধীরে বললেন, সে শিল ভেঙে গেছে। ঠিক তখনই বটগাছের উপর থেকে এক নারী কণ্ঠ ভেসে এলো, কাদের, তুই দেরি করে ফেলছিস। রহিম মাথা তুলে তাকালো, আর তাকিয়েই চিৎকার করে উঠল, গাছের মোটা ডালের উপর বসে আছে এক লম্বা কালো অবয়ব। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। লম্বা চুল মাটিতে ঝুলে আছে, কিন্তু পরের মুহূর্তেই সেটি আর সেখানে নেই, বরং কবিরাজের ঠিক পেছনে দাঁড়িয়ে। রহিম কাপা গলায় বলল, হুজুর, পেছনে। কবিরাজ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালেন, আর সেই মুহূর্তে অন্ধকারের ভিতর থেকে ভেসে এলো এক বিকট হাসি। তারপর চারপাশের সব কুকুর একসঙ্গে চিৎকার করে উঠল। কবিরাজ বুঝলেন, এটি আর শুধু একটি অভিশপ্ত শক্তি নয়, এটি এখন মুক্ত, আর আজ রাতেই শুরু হবে তার প্রতিশোধ। আমি কাজী আব্দুল্লাহ তানভীর বলছি, ফরিদপুর থেকে। তো সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটা ঘটে আমার এক পরিচিত বড় ভাইয়ের কাজিনের সাথে। সে তার নাম বলতে বারণ করেছেন, তাই তার নাম দিচ্ছি জাকির ভাই। জাকির ভাই 2013 সালে ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়তেন, আর তার বাসা যেহেতু ছিল ফরিদপুর, মানে বাড়ি যেহেতু ছিল ফরিদপুর, তাই ঢাকা থেকে ফরিদপুর তার প্রায় আসা যাওয়া করা লাগতো। তো ঘটনাটা ডিসেম্বর মাসের একটা ঘটনা, 18-19 তারিখের দিকে ঘটে। দিনটা ছিল বৃহস্পতিবার। জাকির ভাই ফোনে খবর পান যে তার বাবা খুবই অসুস্থ, তাই সে তার বাবাকে দেখতে ফরিদপুর চলে আসার সিদ্ধান্ত নেন ওই দিনই। তো তার যে আনুষঙ্গিক কাজ বাজ ছিল, সে সেই কাজগুলি করে সে ফরিদপুরের দিকে আসার জন্য রওনা দেয়। গাবতলী আসতে আসতে প্রায় বিকাল হয়ে যায়। গাবতলী এসে সে ওই দিন মোটামুটি যাতায়াতের চাপ ছিল, তো গাবতলী এসে সে ফরিদপুরের দিকের কোনো বাস পান না। তো সেভাবে মাগুরার রাউটে যায় এমন কোন একটা বাসে সে টিকিট কাটেন, যাতে সে রাজবাড়ি রাস্তার মোড়ে নামতে পারে। রাজবাড়ি রাস্তার মোড়ে নামলে ওখান থেকে রিক্সায় ফরিদপুরের যে বাস স্ট্যান্ড আছে, পুরাতন স্ট্যান্ড আর নতুন স্ট্যান্ড, 8 থেকে 10 মিনিট লাগে। তো সেভাবে ওখান থেকে নেমে যাবে, ওখানে নেমে চলে আসবে, যেহেতু আর কোনো উপায় নেই। কিন্তু বাস আসতে আসতে আরো 1.5 থেকে 2 ঘন্টা লেট হয়ে যায়। তো সন্ধ্যা পার হয়ে যায় যখন বাসটা আসে, প্রায় 7টার মতো বেজে যায়। তো বাসে যে উঠে সে কন্ডাক্টরকে জানায় রাখে যে, মামা, আমি তো এই মাগুরার রাউটে যাব না, তো রাজবাড়ি রাস্তার মোড়ে আমাকে নামাই দিও, মনে করে নামাই দিও। তো তারপর সে তার যাত্রা শুরু করে। সে কানে ইয়ারফোন দিয়ে গান শুনছিল। তো 9:30টার দিকে বাসটা ফেরিঘাটে এসে পৌঁছায়, পাটুরিয়া ফেরিঘাটে। তো ওইখানে সে নামে, দেখতে যে কত বড় লাইন ফেরিঘাটের জন্য। তো নেমে এসে বুঝে যে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা লাগবে ফেরিতে উঠতে। তার মোটামুটি ক্ষুধাও লাগে, তাই সে দোকানের থেকে, মানে একটা টঙের দোকানের থেকে চা আর রুটি এগুলো কিনে খাচ্ছিল। সে তখন তার মাকে ফোন করে জানায় যে তার আসতে আনুমানিক কয়টা বাজবে এমন কিছু। তো সে একটা গোঙানির আওয়াজ পায়, সেখানে বসে বসে দোকানের পিছন থেকে আসছিল গোঙানির একটা আওয়াজ। তো সে আওয়াজের সূত্র ধরে একটু সামনে এগিয়ে গিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা, গায়ে কিছু ছাড়া, মানে খালি একটা শাড়ি পরা, একটা পলিথিনের উপর শুয়ে আছেন এমন। তো সে বৃদ্ধাকে দেখে জিজ্ঞেস করে যে সে এখানে কেন, তার সন্তান কই, মানে তার এই অবস্থা কেন। তো বৃদ্ধ মহিলা যে উত্তর দেয় তা জাকির ভাই কিছুই বুঝতে পারে না। তার মাথার মধ্যে তার কথা বোধগম্য ছিল না। তাও জাকির ভাইয়ের খুব মায়া লাগে, তাই সে বাসে গিয়ে তার বাস থেকে একটা সোয়েটার বের করে আনে, আর বের করে বৃদ্ধাকে দেয়। আর সে দোকানে থেকে কিছু খাবারও কিনে দেয়। তো যাই হোক, এরপর জাকির ভাই বাসে বসে অপেক্ষা করছিল, কারণ বাইরে ঠান্ডা ছিল। তো অপেক্ষা করতে করতে একটা সময় জাকির ভাই ঘুমিয়ে যায়। তো জাকির ভাইয়ের যখন ঘুম ভাঙে,
তখন বাসটা সজোরে চলছে, ভালোই গতিতে চলছে। তো জাকির ভাই বুঝতে পারে যে বাসটা এতক্ষণে ফেরি পার হয়ে গেছে। আর সে যেহেতু ওই রাস্তায় ফ্রিকোয়েন্ট ছিল, তার মানে 1-1.5 মিনিটের মধ্যে বোঝা যায় যে বাসটা গোয়ালন্দ পার করে গেছে। মানে তার যেখানে নামবে সেখানে নামতে আর সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট লাগবে, যেহেতু সে ওই রাস্তায় প্রচুর আসা যাবে, তো সে বুঝে মানে জানে এনভায়রনমেন্টটা। তো সে সেভাবেই নামার প্রস্তুতি নেয়। তো যখন বাসটা রাজবাড়ি রাস্তার মোড়ে আসে, সে নেমে যায়। তো নেমে সে তার ফোনে দেখে যে ততক্ষণে রাত প্রায় 1:30টার মতো বাজে। তো নেমে আশেপাশে কোনো রিক্সা অটো সে কিছুই পাচ্ছে না, উপায়ন্তর না দেখে সে হাঁটা শুরু করে। আর কুয়াশার মধ্যে তার চশমা বারবার ঝাপসা হয়ে যাচ্ছিল দেখে সে তার চশমাটা পকেটের মধ্যে রাখে এবং সেভাবেই সে হাঁটা শুরু করে। এমন না যে চশমা ছাড়া দেখতোই না, মোটামুটি পাওয়ারের চশমা ছিল, মাইনাস পাওয়ারের। তো হাঁটতে হাঁটতে 1.5 থেকে 2 মিনিট পরে সে গিয়ে একটা রিক্সা পায়। তো রিক্সার কাছে গিয়ে দেখে যে রিক্সাওয়ালা রিক্সার মধ্যে বসা। তো সে রিক্সাওয়ালাকে মানে রিক্সার মধ্যে বসা ছিল। তো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করে যে যাবে নাকি, তার বাসার ঠিকানা দেয় রেল স্টেশনের দিকে। তো রিক্সাওয়ালা বলে যে না, যাবে না। তো রিক্সাওয়ালার ব্যাপারে তিনি যা বলেন যে রিক্সাওয়ালার একটা চোখ ছিল না, একদম ছিলই না। আর আরেকটা চোখ যখন রিক্সাওয়ালা খুলেন তখন দেখে যে রিক্সাওয়ালার ওই চোখটা মনি নেই, একদম সাদার মতো, ঘোলাটে সাদা মনি এমন। তো তার মোটামুটি ভয় লাগে, তাও সে জিজ্ঞেস করে যাবে নাকি। তো রিক্সাওয়ালা মানা করে দেয়। সে একটু কনভিন্স করার ট্রাই করে, যেহেতু আশেপাশে আর কিছু পাচ্ছে না। তো রিক্সাওয়ালা তাও বলে যে যাবে না। তো আর কোনো উপায় না পেয়ে সে আবারও হাঁটা শুরু করে। তো অন্ধকার, কুয়াশা, বেশি দূর দেখাও যাচ্ছে না, চশমাটাও পকেটে। তো হাঁটতে হাঁটতে জাকির ভাই এক জায়গাতে হোঁচট খেয়ে পড়ে যায় এবং সে পায়ে যথেষ্ট ব্যথা পান। তো তারপরেও তার হাঁটতে হয়। সে দেখে যে হাঁটতে তার অনেক কষ্ট হচ্ছিল, তাও উপায় নেই। হাঁটতে হাঁটতে সে যখন নতুন বাস স্ট্যান্ডের এখানে আসে তখন তিনি দেখে যে বাস স্ট্যান্ডে কেউ নাই, একটা মানুষ নাই, কোনো কাকপক্ষী নাই, জীবনের কোনো চিহ্ন নাই। সাধারণত একটা বাস টার্মিনালে মানুষ থাকে সচরাচর যত রাতই হোক না কেন। আর ফরিদপুর এমনও কোনো মফস্বল শহর না, মোটামুটি একটা শহর, একটা ভালোই শহর ছিল, তখনও ছিল। তো তাও কোনো মানুষ নাই দেখে তিনি যথেষ্ট অবাক হন। অনেক বাস কাউন্টার ছিল, খালি একটা কাউন্টার লাইট জ্বালানো। তো তাও তার মধ্যে তখন সে ভয় জিনিসটা কাজ করতেছিল না। আর সে ভাবছিল যে বাস স্ট্যান্ডে আসলে একটা রিক্সা অটো কিছু পাবে, তাও সে পেল না। তো তার হাঁটাই লাগে। তো সে হাঁটতে হাঁটতে যখন আরেকটু আগায় তখন সে পিছনের থেকে একটা আওয়াজ পায়, ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান, এমন একটা আওয়াজ। তো সে ভাবে যে চোর ছিনতাইকারী নাকি, এখন তো সে দৌড়ও দিতে পারবে না, তার পায়ের অবস্থা তো ভালো না। তো তার আর কোনো উপায় নেই। তো যদি ছিনতাইকারী হয়, সে যদি আসে তাহলে তার সবকিছু দিয়ে দিতে হবে। তো ভাই দাঁড়ান, ভাই দাঁড়ান বলতে বলতে ওই লোকটা যখন জাকির ভাইয়ের কাছে আসেন তখন তিনি দেখেন যে লোকটার চেহারা একদম নুরানি, খুবই ফর্সা। মাথার উপর মানে কপালে সেজদার জন্য যে দাগটা পড়ে, ও অনেক নামাজ পড়লে যে দাগটা পড়ে, কালো দাগ, সে দাগটা। তো সে এটা দেখে খুব আশ্বস্ত হন। সে ভাবে যে লোকটা হয়তো তাহলে মানে ভালো মানুষ এমন। তো লোকটা এসে বলে যে ভাই, আপনি তো সামনের দিকে আগাচ্ছেন, আমি ওই দিকেই যাব, চলেন একসাথেই যাই। তো জাকির ভাই অত কিছু না ভেবে বললো চলেন। ওই লোকটার সাথে হাঁটা শুরু করে। ওই লোকটার সাথে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে লোকটা বলে যে ভাই, আপনি তো খোঁড়াচ্ছেন, আপনার হয়তো কষ্ট হচ্ছে, আপনার ব্যাগটা দেন। তো জাকির ভাই মানে মানা করে যে না থাক, দরকার নাই। তারপরেও যেহেতু তার কষ্ট হচ্ছে, সে একটা সময় দিয়ে দেয় ব্যাগটা। তো ওই লোকটা জাকির ভাইয়ের ব্যাগ ক্যারি করছে। আর হাঁটতে হাঁটতে পুরাতন স্ট্যান্ডের কাছে যখন চলে আসে, জাকির ভাইকে ওই লোকটা পায়জামার পকেটের থেকে, লোকটা জুব্বা পরা ছিল আর পায়জামা পরা ছিল, পায়জামার পকেটের থেকে কিছু জিনিস বের করে দেয়, মানে ফল টাইপের, আঙুরের সাইজের ফল টাইপের। তো জাকির ভাই যে কথাটা বলেন যে ফলগুলা খুবই সুঘ্রাণ ছিল, মানে খুবই ঘ্রাণ ছিল, মোটামুটি দূর থেকে, মানে উনি যখন পকেট থেকে বের করে তখন থেকে এই ফলগুলার ঘ্রাণ পাওয়া যাচ্ছিল। তো জাকির ভাইকে দিয়ে বলেন যে আপনার তো মনে হয় পায়ে ব্যথা, আপনি এগুলি খান। তো বিশ্বাসেরও একটা ব্যাপার আছে, আর এত রাতে অপরিচিত মানে যে কেউ যতই ভালো হোক না কেন। তো সে লোকটার মন রাখতে বলে যে আচ্ছা ঠিক আছে, আমাকে দিয়ে দেন, আমি বাসায় যেয়ে খাবো। তো লোকটাও একটা হাসি দিয়ে বলে আচ্ছা ঠিক আছে, আপনি বাসায় গিয়ে খেয়ে। তো পুরাতন স্ট্যান্ডের কাছে এসে লোকটা বলে যে ভাই, আমি এখন ডান দিকে যাব, আপনি তো মনে হয় সোজা যাবেন, আপনার আর তো উপকার করতে পারলাম না। তো জাকির ভাই বলে যে না সমস্যা নাই, যথেষ্ট উপকার করছেন, আমি খুবই খুশি। তো এটা বলে যখন লোকটা জাকির ভাইয়ের হাতে তার ব্যাগ দিয়ে ডান দিকে যেতে না, জাকির ভাই মনে পড়ে যে সে তো তাকে ধন্যবাদ জানাতে পারলো না সেভাবে।
তো যখন জাকির ভাই ডান দিকে তাকায় তখন দেখে যে লোকটা নাই। 1 সেকেন্ডের মধ্যে লোকটা হাওয়া হয়ে গেছে। তো এটা দেখে জাকির ভাই খুবই ভয় পান এবং মানে স্বাভাবিক, রাত 2টার মতো বাজে, একটা লোক তার সাথে এত দূর হেঁটে আসলো, সেই লোকটা ডান দিকে যাবে বলে 1 সেকেন্ডের মধ্যে হাওয়া হয়ে গেল। জাকির ভাই এটা দেখে খুবই ভয় পান, কিন্তু কিছু তো করার নাই, বাসায় তো যাইতেই হবে। তো জাকির ভাই ভয় নিয়ে আগাইতে থাকেন হেঁটে হেঁটে, তার পায়ে ব্যথা নিয়ে। তো তার সামনে একটা ব্রিজ পড়ে। জাকির ভাই যখন ব্রিজের দিকে আগাইতে যায় তখন মানে জাকির ভাই যে ডাইরেকশনে যাচ্ছিল সেম একই ডাইরেকশনে পিছের থেকে একটা ট্রাক আসে এবং সে ট্রাকের আলোতেই দেখতে পায় যে সামনে অন্তত তার থেকে মানে 20 থেকে 30 ফুট দূরে একটা লোক দাঁড়ানো ঠিক রাস্তার মাঝখানে। চেহারাটা ঠিক মতো দেখতে পারেন নাই, কিন্তু কিছু ভাবার আগেই 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সে লোকটাকে ট্রাকটা চাপা দিয়ে চলে যায়। এটা দেখে জাকির ভাই একদমই আতকে ওঠে। জাকির ভাই যখন মানে ওই রাস্তায় তো সামনে দিয়ে তো যেতে হবে, যখন সামনে দিয়ে যায় আর লাশটার দিকে মানে থ্যাতলানো শরীরটার দিকে যখন জাকির ভাইয়ের চোখটা পড়ে তখন জাকির ভাইয়ের সেন্স ধরে রাখতে পারেন না। জাকির ভাই তখন সেন্সলেস হয়ে যায় ভয়ে। এই জায়গাতে ঘটে আসল ঘটনা। জাকির ভাইয়ের সেন্স ফিরে একজন লোকের ডাকে, সেটা ছিল বাস কন্ডাক্টর। মানে তাকে ডাকছিল যে ভাই উঠেন, চলে আসছেন তো, নামতে তো হবে, রাজবাড়ি রাস্তার মোড়ে চলে আসছেন তো, নামতে হবে। জাকির ভাই চোখ খুলে নিজেকে আবিষ্কার করে সে বাসে। সে এখনো রাজবাড়ি রাস্তার মোড় পৌঁছায় নাই, তার কন্ডাক্টর তাকে ডাকছে যে ভাই নামতে হবে। জাকির ভাই আসলে বুঝে পাচ্ছিল না যে সে কি এতক্ষণ ঘুমায়ছিল, সে কি স্বপ্ন দেখছিল, নাকি এতক্ষণ কি হলো। জাকির ভাই কিছুই বুঝতেছিল না। তো সে যখন উঠে নামার জন্য, সে তখন তার পায়ে তীব্র ব্যথা অনুভব করে। একটু আগে তার পায়ে যে ব্যথাটা ছিল, জাকির ভাই তখন আরো অবাক হয়ে যায়, তাহলে পায়ে ব্যথা কেন? সে তো মানে সুস্থ ছিল, এটা কি তাহলে স্বপ্ন ছিল নাকি বাস্তব ছিল? মানে জাকির ভাই মাথা পুরা ছানা বড়া অবস্থা। তো সে তার পায়ে ব্যথা নিয়েই নামে। তো সে তখন নেমে তার ফোনটা আবার চেক করে যে কয়টা বাজে। তখন দেখে যে না, সেই একই সময় বাজে। জাকির ভাই তখন প্রচুর ভয় পায়, কিন্তু কিছু করার নেই, বাসায় তো যেতে হবে। তাই সে জাকির ভাই সেই তার বাসার রাস্তায় হাঁটা দেয়। তো বাসার রাস্তায় যখন হাঁটা দেয়, সে হাঁটতে হাঁটতে 1.5 থেকে 2 মিনিট পর আবার সে একটা রিক্সা দেখতে পায় একই জায়গায়, যেই রিক্সাটা মানে যেখানে সে স্বপ্নে রেখেছিল। তো জাকির ভাই ভয়ে ভয়ে রিক্সাটার কাছে যায়। রিক্সাটার কাছে গিয়ে যখন রিক্সাওয়ালার দিকে তাকায় তখন জাকির ভাই আরো বেশি ভয় পেয়ে যায়, কারণ দেখে যে সেই রিক্সাওয়ালাটাই যেই রিক্সাওয়ালাটাকে সে স্বপ্ন দেখছিল। তো জাকির ভাই তাও জিজ্ঞেস করে যে যাবেন রেল স্টেশনের দিকে? তো রিক্সাওয়ালাটা এবার একবারেই রাজি হয়ে যায় যে হ্যাঁ যাব, উঠেন। কোনো ভাড়া কোনো দরদাম কিছুই করেনি, জাস্ট বললো উঠেন। তো জাকির ভাই মনে ভয় আর সংশয় নিয়ে রিক্সায় উঠলেন। জাকির ভাইয়ের মাথায় আসলে চলতেছিল না, মানে বুঝতেছিলই না যে আসলে কি হচ্ছে কি না হচ্ছে। জাকির ভাইয়ের কোনো হিতাহিত বোধ তখন আসলে কাজ করতেছিল না। উনি খুবই শক ছিল। আসলে ওনার জায়গায় আমি হলে আমিও শকটি থাকতাম, বা আমি জানি না যে আসলে কি করতাম। খুবই অদ্ভুত একটা বিষয়। তো তখন তো আর ইঞ্জিন চালিত বা ইলেকট্রিক রিক্সাগুলি ছিল না, পায়ে টানা রিক্সাই ছিল। তো পায়ে টানা রিক্সাগুলি সাধারণত যে জোরে চলে বা খুব জোরে চললেও অত জোরে চলা সম্ভব না, রিক্সাটা যত দ্রুত চলতেছিল। কিন্তু জাকির ভাই আসলে বুঝতেছিল না তার সাথে কি হচ্ছে। তো সে মনে মনে আল্লাহকে ডাকছিল, জিকির করতেছিল। হ্যাঁ, তো তার বাসায় আসার পথটা সদর হাসপাতালের পিছনের পথ। তো ওই পথে একটা লাশ কাটা ঘর পড়ে। তো হুট করে রিক্সাটা থেমে যায়। সাধারণত ওই পর্যন্ত আসতে ওই পায়ে টানা রিক্সায় সময় লাগে অন্তত 20 থেকে 25 মিনিট, কিন্তু রিক্সা ওঠা 2 থেকে 3 মিনিট পরে রিক্সাটা থামে আর জাকির ভাইয়ের মুখে একটা আলো পড়ে। জাকির ভাই দেখেন যে সামনে 2 থেকে 3 জন পুলিশ আর একটা ভ্যানে একটা পার্টিতে করে একটা লাশ। জাকির ভাই তখন আরো অবাক হয় যে 2 থেকে 3 মিনিটের মধ্যে সে এই রাস্তায় কিভাবে আসলো, এই লাশ কাটা ঘরের রাস্তায় কিভাবে আসলো। তো পুলিশ তার মুখে মানে রিক্সাটা যেখানে থামে তো তার মুখে আলো পড়ে, পুলিশ দাঁড়ানো, পুলিশের টর্চের আলো। তো জাকির ভাইকে জিজ্ঞেস করেন যে এত রাতে কোথায় যান এই টাইপের। তো বলে যে সে কে বলে মানে আসছে ফরিদপুরে, সে বাসার দিকে যাচ্ছে। তখন রিক্সাওয়ালার মুখটা মাফলার পেঁচানো ছিল। তো জাকির ভাই দেখেন যে ভ্যানের উপর একটা লাশ, আর জাকির ভাই জিজ্ঞেস করেন যে লাশটা কার। মানে জাকির ভাই আমাকে যেভাবে বলেন যে সে
নিজেও জানে না যে সে কেন জিজ্ঞেস করলো লাশটা কার, কিন্তু সে জাস্ট জিজ্ঞেস করছে। তো তারপর জাকির ভাই রিক্সাতে বসেই লাশটা একটু দেখতে চাইলো। তো পুলিশ জিজ্ঞাসাবাদ করলো যে কেন, মানে জাকির ভাই তাও বললো জাস্ট এমনি দেখতে চায়। তো জাকির ভাই আসলে নিজেও জানেন না যে উনি কেন লাশটা দেখতে চাচ্ছিল, সে জাস্ট ইনসিস্ট করে। তো পুলিশটা টর্চ মারে লাশটার দিকে, আর পার্টিটা যখন সরায় তখন জাকির ভাই মানে তার ভয়ের চরম সীমায় পৌঁছে যায়। হ্যাঁ, জাকির ভাই ভাবতে থাকে যে তার কেন সেন্সলেস হয়ে যায় না, আবার কেন সেন্সলেস হয়ে যায় না। জাকির ভাই বুঝতে পারেন না যে সে বেঁচে আছেন নাকি মরে গেছেন। মানে জানি না আপনারা কি ভাবতেছেন লাশটা কার ছিল। জাকির ভাই দেখে যে লাশটা ছিল সেই রিক্সাওয়ালার। এক চোখ নাই, আর এক চোখ মানে এক চোখ নাই, রিক্সাওয়ালার ফেসের গঠনটা তো জাকির ভাইয়ের মনে আছে। তো জাকির ভাই একদম বাকরুদ্ধ হয়ে যায়, আর কোনো কথা বলতে পারে না। তো সেখান থেকে পুলিশও রাস্তা ছেড়ে দেয়, যে বলে যে বাসায় চলে যান, যখন দেখে যে জাকির ভাইয়ের সাথে ব্যাগ ট্যাগ। তো রিক্সাটা তখন চলা শুরু করে, জাকির ভাই একদম চুপ, জাকির ভাই প্রচন্ড ভয়ার্ত অবস্থায়, প্রচন্ড অবাক। জাকির ভাই কিছুই বুঝতেছিলেন না। তো জাকির ভাই বলেনও নাই যে কোথায় থামতে হবে, কোথায় মানে তার বাসা। রিক্সাটা যেখানে থামে, রিক্সাটা ঠিক তার বাসার সামনে এসেই থামে। তার বলাও লাগে না যে মানে থামেন। তো রিক্সাটা ঠিক তার বাসার সামনে এসেই থামে। জাকির ভাই ভয়ে ভয়ে রিক্সার থেকে নামে। রিক্সার থেকে নেমে যখন ওই রিক্সাওয়ালার দিকে তাকায়, তখন জাকির ভাই মানে এটা আশাই করেন নাই যে এটা হতে পারে। সে দেখেন যে ওই রিক্সাওয়ালাটা আসলে সেই লোকটা যার সাথে স্বপ্নে সে হাঁটতে হাঁটতে অনেক দূর এসেছিল, যার মানে যে জাকির ভাইয়ের ব্যাগ বহন করছিল অনেকক্ষণ ধরে। তো জাকির ভাই অবাক। জাকির ভাই পকেটে মানে রিক্সার ভাড়া মেটানোর জন্য তাও পকেটে হাত দেন। পকেটে হাত দিয়ে সে ফিল করে যে তার পকেটে ওই দুইটা ফল, মানে যে আঙুর সাইজের বা আঙুর টাইপের যে ফলগুলি ওই লোকটা স্বপ্নে তাকে খেতে মানে খাওয়ার জন্য দিছিল, সে বলছিল বাসায় যেয়ে খাবে, ওই ফলগুলা তার পকেটে। হ্যাঁ, সে মানে হাত দিয়ে বুঝতে পারে, কারণ সে তো স্বপ্নে হলেও সে হাতে নিছিল। তো ওই লোকটা তখন বলে যে আপনার কিছু দেওয়া লাগবে না, আপনি মানুষের উপকার করবেন, এই টাইপের। তারপরে রিক্সাটা এক নিমিষে হাওয়া হয়ে যায়, মানে চোখের পলকে যেন রিক্সাটা হাওয়া হয়ে যায়। জাকির ভাই বাসার কলিং বেল টিপে আর বাসার দরজা খোলার আগে তিনি আবারও সেন্সলেস হয়ে যান। মানে তার বাসার বাবা মা মানে যে দরজা খুলে সে জাকির ভাইকে সেন্সলেস অবস্থায় পান। জাকির ভাইয়ের সেন্স ফিরে একদিন পরে, যখন তার মানে আশেপাশের পরিবার তাকে জিজ্ঞেস করেন যে তোর কি হলো, তোরে তো দেখলাম দরজার সামনে তুই জ্ঞান ছাড়া পড়ে আছিস, তখন জাকির ভাই এর কোনো উত্তর দিতে পারেন না। এই ঘটনার আসলে তিনি কোনো ব্যাখ্যা আজও খুঁজে পাননি। ঘটনাটা যখন আমি শুনি আমিও খুব অবাক হয়েছিলাম। আমিও আসলে এই জিনিসের কোনো কুল কিনারা বা কোনো যৌক্তিক ব্যাখ্যা আমারও আসলে জানা নাই। বাট ঘটনাটা আসলে অনেক অদ্ভুত। তো এই ছিল ঘটনা।